আবারও চলে এসেছি একটি অসাধারণ গল্প নিয়ে, যেখানে আমরা দেখতে পাব ভবিষ্যৎ থেকে দুজন ছেলে মেয়ে কিভাবে তাদের বাবা মায়ের ভাগ্যটা পরিবর্তন করার চেষ্টা করে। তারা কি আদৌ তাদের কাজে সফল হবে? আর যদি সফল হয়েই যায়, ভবিষ্যতে তাদের কি কোনো অস্তিত্ব থাকবে? হ্যাঁ, বলছিলাম চাইনিজ ড্রামা 12 লেটার্সের কথা। গল্পটি খুবই ইমোশনাল হতে চলেছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। ড্রামাটি শুরু হয় 2026 সালের সিন দেখিয়ে, যেখানে আমরা এক বৃদ্ধ লোককে দেখতে পাই যার নাম ছিল হং। লোকটি ঠান্ডার মধ্যে একটি মেল বক্সের সামনে বসেছিল কোনো চিঠির অপেক্ষায়। 2 মাস ধরে টানা এখানে এসে প্রতিদিন বসে থাকে। তখন সিকিউরিটি গার্ড এসে বলে, আমি আপনাকে প্রতিদিন বলছি এখানে কোনো চিঠি আসে না, এই যুগে কেউই কাউকে চিঠি পাঠায় না। হং ওর কথা বিশ্বাস করছিল না। হং এর তো ভুলে যাওয়ারও রোগ ছিল। মেল বক্সের সামনে দাঁড়িয়ে চিঠির জন্য অপেক্ষা করতে থাকে। তখন আমরা দেখি ওনার মেয়ে নিয়ান ওনার কাছে আসে আর বলে, তোমাকে আমি কতবার বলবো এই ঠান্ডার মধ্যে এখানে না আসতে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। এরপর ওর বাবাকে বাসায় নিয়ে আসে। এখানে আমরা জানতে পারি খুব শীঘ্রই ওদের অ্যাপার্টমেন্টটি ডেমলিশ করানো হবে, কিন্তু ওর বাবা এখান থেকে যেতেই চাচ্ছে না। ওর বাবাকে বলে, আমি তোমাকে আমার সাথে করে বেইজিং নিয়ে যেতে চাই, কিন্তু ওর বাবা কোনোভাবেই যেতে চাচ্ছে না, যেটাতে ও প্রচন্ড রেগে যায়। আমরা কালকে এখান থেকে চলে যাব। রাতে তো হং একটি চিঠি লিখে। পরদিন সকালে নিয়ান যখন ঘুম থেকে ওঠে, পুরো বাসা খুঁজে ওর বাবাকে কোথাও খুঁজে পায় না। তখন টেবিলের উপর একটি লেটার দেখতে পায়, যেটা ওর বাবা লিখে গিয়েছে, নিয়ান তুমি বেইজিং চলে যাও, আমার এখানে কিছু অসম্পূর্ণ কাজ বাকি রয়েছে, আমার কাজ শেষ হলেই আমি তোমার কাছে ফিরে যাব। যে লেটারটি দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তখন আশেপাশের সব জায়গায় ওর বাবাকে খুঁজতে থাকে। এরপর তো ও সিসিটিভি ফুটেজও চেক করতে আসে, ওর বাবা আসলে কোথায় গেল। ওরা ফুটেজে দেখতে পায় নিয়ানের বাবা তো ফ্যাক্টরির কাছে গিয়েছিল, কিন্তু ফ্যাক্টরির আশেপাশে ফ্যাক্টরির মধ্যে কোথাও ওর বাবাকে খুঁজে পাওয়া যায়নি। তখন নিয়ান নিজেই ওই ফ্যাক্টরির সামনে আসে। তখন গার্ড বলে, কাল রাতে তো তোমার বাবা এখানে এসেছিল, গেটটি ভেঙে উনি ভেতরে ঢুকেছে আর মেল বক্সের মধ্যে একটি লেটার রেখেছিল। হঠাৎ করে এখান থেকে তোমার বাবা গায়েব হয়ে যায়, আর আমি তো মেল বক্সটি খুলেও কোনো লেটার দেখতে পাইনি। ওখানে শুধুমাত্র মেল বক্সের উপর আমি একটি অরেঞ্জ ক্যাট দেখেছিলাম। এগুলো শুনে তো নিয়ান অনেক বেশি রেগে যায়। তুমি কি আমার সাথে মজা করছো? তোমার কি মনে হচ্ছে এটা মজা করার সিচুয়েশন? কিন্তু হঠাৎ করে তখন নিয়ান ওখানে অরেঞ্জ ক্যাটটি দেখতে পায়, যেটা দেখে ওই একটু অবাক হয়। আর হঠাৎ করে মেল বক্সটি ওপেন হয়ে যায়, যেখানে ও একটি লেটার খুঁজে পায়। লেটারের মধ্যে হাইতাং নামের কারো নাম লেখা ছিল, আর এই লেটারটি তো 1991 সালের লেখা। এরপর আমরা 1991 সালের সিন দেখতে পাই, যেখানে দং নামের এক লোককে দেখি। উনি মানুষের থেকে চাঁদা তোলে, মাঝে মাঝে নিজেদের টাকাও তোলে। উনি ওনার বসের আন্ডারে কাজ করে, কিন্তু দং এর আন্ডারে 2টি ছেলে আবার কাজ করে। একজনের নাম ছিল হাও, আর আরেকজন আমাদের এই ড্রামার মেইন লিড ইজুন, যে ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছিল। 14 বছর বয়সে এতিমখানা থেকে পালিয়ে আসে। রাস্তায় তখন দং এর সাথে ওর দেখা হয়েছিল, আর তখন থেকে দং নিজের কাছে ওকে রেখে দেয়, আর ছোট থেকে ওকে দংই বড় করে। ওরা তো টাকা জমা ছিল যাতে করে একটি বোট কিনে নতুন করে ওদের ভবিষ্যৎ শুরু করতে পারে আর এই সব কাজ ছেড়ে দিতে পারে। আজকে তো বস অর্ডার দিয়েছে ইবো নামের এক লোকের থেকে টাকা নেওয়ার জন্য, যে নিজের মায়ের ট্রিটমেন্টের কথা বলে টাকা নিয়ে আর টাকা দেয়নি। ওরা যখন বাসায় আসে তখন তো ওই লোকটি বাসায় ছিল না, কিন্তু লোকটির মেয়ে ছিল, যে নিজের দাদির ফিউনারেলে ওনার জন্য দোয়া করছিল। ওরা এখানে ওর বাবাকে দেখতে না পেয়ে ওর দাদির টাকাগুলো নিয়ে যায় আর বলে, যদি তোমার বাবা আসে তাহলে তোমার বাবাকে বলে দিও আমাদের টাকাগুলো যাতে ফিরিয়ে দেয়। যেটাতে মেয়েটির প্রচন্ড খারাপ লাগে। এরপর আমরা দেখতে পাই ওরা অন্য জায়গায়ও টাকা আদায় করতে যায়, কিন্তু সব সময় যে জোর খাটিয়ে টাকা আদায় করতে পারে এমনটা কিন্তু নয়, মাঝে মধ্যে ওরা প্রচন্ড মারও খায়। ওরা তো এমন একটি জায়গায় থাকে যেখানে পুল ক্লাব ছিল, আর ওদের দ্বিতীয় তলায় একটি মেয়ের দোকান ছিল। দোকানটি ছিল সিডির। মেয়েটির নাম ছিল জ্যানজু। এখানে আমরা এটাও জানতে পারি জ্যানজুকে হাও প্রচন্ড পছন্দ করত, কিন্তু কখনোই নিজে ফিলিংস এর কথা বলতে পারে না। যেহেতু ওরা ওই দিন টাকা আদায় করতে পারেনি, এজন্য এবার ওদেরকে না জিয়াংকে বলে ওই লোকটির বাসায় গিয়ে লোকটির থেকে টাকা নিয়ে আসতে। জিয়াং তো ওদের থেকেও অনেক বেশি গুন্ডামি করত। পরের সিনে আমরা দেখি আজকে ইজুন নতুন স্কুলে ভর্তি হয়। ইজুন তখন জিন নামের এক ফিমেল টিচারের সাথে দেখা করে। জিন তো দংকে আগে থেকেই চিনত, আর দংই ইজুনকে এই স্কুলে পাঠিয়েছে। তখন জিন বলে, আমি চাই তুমি ভালো মতো পড়াশোনা করো, তুমি যাতে দং এর মতো না হও।
ভালো মতো পড়াশোনা করলে তোমার একটি ব্রাইট ফিউচার হবে। আসলে দং নিজেও চায় ইজুন যাতে ভালো মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে, ওর ক্যারিয়ারে ও ভালো কিছু করতে পারে, ওর মতো যাতে ইজুন কখনোই না হয়। এরপর ও যখন ক্লাসে আসে সবার সাথে ওকে পরিচয় করিয়ে দেয়, কারণ ও নতুন স্টুডেন্ট ছিল। এখানে ক্লাসে তো আমরা হাইতাংকেও দেখতে পাই। হাইতাং এখানে ওকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। ক্লাস শেষ করে হাইতাং ওর কাছে আসে। তুমি আমার গ্র্যান্ডমার টাকা ফিরিয়ে দেবে। যদি তুমি আমার টাকা ফেরত না দাও তাহলে আমি টিচারের কাছে বিচার দেব। ইজুন বলে, কিন্তু আমার কাছে তো ওই টাকাই নেই। এরপর আমরা হাইতাং এর ফ্রেন্ড মানুকে দেখি। এটাও জানতে পারি হাইতাং একটি বইয়ের দোকানে পার্ট টাইম জবও করে। এখানে ওর বস ওকে বলে, আমি তো একটি ইভেন্টের প্রস্তুতি নিচ্ছি যেখানে যে কেউ নিজের ফিউচার সেলফকে লেটার লিখতে পারবে। আসলে এটা এক ধরনের পাবলিসিটি ছিল নিজের দোকানের সেল বাড়ানোর জন্য। হাইতাং তখন বোর্ডের মধ্যে এই ইভেন্টের নোটিশ লিখতে নেয়। তখনই একটা লোক কিছু জিনিসপত্র নিতে আসে দোকানের। ওনার গাড়ির মধ্যে আমরা সেই অরেঞ্জ ক্যাটটিকে দেখতে পাই। পরদিন সকালে ওই দোকানের মালিক যখন দোকানে আসে তখন দোকানের পাশে তো একটি মেল বক্স দেখতে পায়, আর অবাক হয়ে ভাবতে থাকে হঠাৎ করে এটা কিভাবে আসলো। এরপর হাইতাং যখন আসে তখন ও দেখে একটু অবাক হয়, কিন্তু তখন ওর মনে পড়ে কালকে যে লোকটি দোকানে এসেছিল তখন ওনার গাড়ির মধ্যে মেল বক্সটিও দেখেছিল। বস তখন বলে, এটার মধ্যে তো আমি একটি চিঠিও পেয়েছি যেটা তোমার নামে ছিল। চিঠিটি পড়ে তো ও প্রচন্ড রেগে যায়। ক্লাস শেষে তো ও ওদের ক্লাসের ফান্ডিং এর টাকাও তোলে। ও ক্লাসের মনিটর ছিল। ক্লাস ব্রেকে তো ও ইজুনের কাছে এসে অনেক রাগারাগি করতে থাকে। তোমার সাহস কি করে হয় আমাকে চিঠি লেখার? ইজুন বলে, আশ্চর্য, আমি কেন তোমাকে চিঠি লিখবো? তখন আমরা দেখি হাইতাং এর ব্যাগ থেকে ওই চিঠিটি চুরি করে সেন নামের এক ছেলে তো ক্লাসের সবাইকে এই চিঠিটি পড়ে শোনাচ্ছিল, আর বলে এটা তো একটা লাভ লেটার যেটা ইজুন হাইতাংকে দিয়েছে। সবাই তো এগুলো নিয়ে ভীষণ মজা নিচ্ছিল। একটু পর ক্লাসে এসে যখন ইজুন আর হাইতাং এটা দেখতে পায় তখন ওরা প্রচন্ড অবাক হয়ে যায়। ইজুন তো প্রচন্ড রেগে ওকে এক লাথি মেরে ওর হাত থেকে ওই লেটারটি নিয়ে নেয়। হাইতাং সাথে সাথেই ওই চিঠিটি নিয়ে ছিঁড়ে ফেলে। জিন যখন এগুলো এসে দেখে তখন তো অফিস রুমে ইজুন আর হাইতাংকে নিয়ে আসে। সব দোষ তো ইজুনের উপরই পড়ে, কারণ ওর অতীতেও এরকম ঘটনা ঘটেছে। মিডল স্কুলে থাকতেও ও ক্লাসে মারপিট করতো। জিন বলে, তুমি কি ঠিক হবে না এখানে এসো তোমার গুন্ডাগিরি শুরু করেছো? ইজুন বলে, টিচার আমি সত্যি বলছি, আমি তো এই চিঠিটি লিখিনি। জিন তো ওর কোনো কথাই বিশ্বাস করছিল না, কারণ এই লেটারে তো হুবহু ইজুনেরই হ্যান্ডরাইটিং ছিল। ইজুন বলে, আশ্চর্য, আমি কেন এটা লিখবো? একটু পর আমরা দেখি হাইতাং এর বাবা স্কুলে আসে। স্কুলে আসার পর তো উনি ওনার মেয়েকে ব্লেম করতে থাকে আর বলে, আমি আমার মেয়েকে এখন থেকে ভালো করে শিক্ষা দেব। আর ইজুনকে বলে এরপর থেকে যাতে এরকম না শোনে। সবাই যখন চলে যায় তখন তো ইজুন ডাস্টবিন থেকে ছিঁড়া লেটারটি তুলে নেয়। ও তখন অনেক কষ্ট করে জোড়াতালি দিয়ে লেটারটি পড়ার চেষ্টা করতে থাকে, যেখানে লেখা ছিল, প্রিয় হাইতাং, আমাদের জীবনের ব্যাপারে আমাদের দুজনে ছাড়া আর কেউই ভালো জানে না। আমি তোমার জন্য সবকিছু সহজ করতে চাচ্ছিলাম, তোমার জীবনটাকে স্বর্গময় করতে চেয়েছিলাম, কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি যে জীবনটা আগের চেয়েও আরো বেশি কষ্টদায়ক হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখি হাইতাং যখন বাসায় আসে ওর বাবা ওকে প্রচন্ড মারতে থাকে। এটাও বুঝতে পারছি ওর বাবা ওকে প্রথম না, প্রায়ই ওকে এভাবে মারে। আর ওকে অনেক কথা শোনাতে থাকে, তুমি একদম তোমার মায়ের মতোই হয়েছ, হাজবেন্ড রেখে অন্য ছেলের সাথে চলে গিয়েছে, আর তুমি এ ছোট্ট বয়সে এখনই এগুলো করা শুরু করেছো। আর ওর ব্যাগে তো টাকা দেখে সব টাকা নিয়ে নেয়। ওর পার্ট টাইম জবের যে স্যালারি ছিল, ক্লাসের ফান্ডিং এর টাকা সবই নিয়ে যায় নিজে জুয়া খেলার জন্য। অন্যদিকে ইজুন এসে হাওকে লেটারটি দেখায়, বলে, দেখো পুরো আমার মতো হাতের লেখা। হাও বলে, নিশ্চয়ই ওই মেয়েটি নিজেই লিখেছে তোর থেকে বদলা নেওয়ার জন্য। ইজুন বলে, কিন্তু আমার এরকম মনে হচ্ছে না, ও মোটেও এই টাইপের মেয়ে না। কিন্তু আমার তো ভয় হচ্ছে যদি মেয়েটি টিচারকে বলে দেয় ওর বাসায় গিয়ে আমরা ওর দাদির ফিউনারেলের টাকা এনেছিলাম, তাহলে তো ওকে স্কুল থেকে বের করেই দেবে টিচার। বেচারা ভয় পেয়ে তখন ওর টাকা ফেরত দিতে ওর বাসার দিকে যায়। এদিকে আমরা হাইতাংকে দেখি যে প্রচন্ড কান্না করছিল। ওর বাবার এরকম টর্চার আর ও সহ্য করতে পারছিল না। তখন একটি লেটার লিখে, আমি এ জীবন আর সহ্য করতে পারছি না, আমি অনেক চেষ্টা করেছি, ভেবেছিলাম সব ঠিক করতে পারবো, কিন্তু কখনো এগুলো ঠিক হবে না, আমি গিভ আপ করে দিচ্ছি, আমি আমার গ্র্যান্ডমার কাছে চলে যাব। ও তখন একটি ছুরি নিয়ে বাসা থেকে বের হয় আর ওই লেটারটি মেল বক্সে রেখে দেয়, যেখানে আমরা আবারও ওই অরেঞ্জ ক্যাটটিকে দেখতে পাই।
এদিকে ইজুন যখন হাইতাং এর বাসায় আসে তখন দেখতে পায় সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আরো বুঝতে পারে নিশ্চয়ই হয়তো এখানে কিছু হয়েছে। ও তখন হাইতাং এর বাবাকে খুঁজতে যায়, যেখানে হাইতাং এর বাবা সব সময় জুয়া খেলতো। এদিকে আমরা হাইতাংকে দেখি ও ওই জায়গায় আসে যেখানে ওর বাবা জুয়া খেলে। ও তো ছুরি নিয়ে ওর বাবার কাছে ছুটে যায় মারার জন্য, কিন্তু তখনই আমরা দেখি ইজুন এসে হাইতাংকে ওখান থেকে সরায়, ওকে টেনে ওখান থেকে বাইরে নিয়ে আসে। তুমি কি করতে চলেছো? তোমার মাথা ঠিক আছে? হাইতাং বলে, আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। তখন ইজুন বলে, এরকম মানুষের জন্য তুমি তোমার জীবন কেন শেষ করছো? আর হ্যাঁ, তুমি যে ছুরি নিয়ে মারতে গিয়েছো এটা দিয়ে সামান্য আঘাত করা যাবে, একটা মানুষকে মারা যাবে না। তোমার তো সারা জীবন তখন জেলে কাটাতে হতো, তখন তোমার লাইফে তুমি কিছুই করতে পারতে না। একটু পর আমরা দেখি ওখানে পুলিশ চলে আসে। অন্যদিকে হাইতাং এর বাবাকে পুলিশ স্টেশনে দেখি। ওর বাবা পুলিশের সামনে ভালো মানুষের অভিনয় করতে থাকে। আসলে আমার মেয়ের মেন্টাল কন্ডিশন তেমন ভালো না। ওর দাদি মারা যাওয়ার পর থেকে ও আরো বেশি অ্যাবনর্মাল হয়ে গিয়েছে। আসলে উনি যদি বলতো ওনার মেয়ে ওনাকে মারতে চেয়েছে একটু আগে, তাহলে উনি যে প্রায় ওনার মেয়েকে টর্চার করে এটাও তো পুলিশ জেনে যাবে, যার কারণে ভালো মানুষের নাটক করতে থাকে। এগুলো যখন হাইতাং জানতে পারে তখন তো ও আরো বেশি রেগে যায়, ওর বাবার উপর আবারও অ্যাটাক করতে নেয়। তখন ইজুন আবারও ওকে থামায় আর পুলিশকে বলে, আসলে ও আমার ক্লাসমেট, আসলে ও সবসময় এরকম করে না, ও ইদানিং ঠিক মতো ঘুমোচ্ছে না, এই জন্য ওর সাথে একটু এরকম হচ্ছে। আর এটাও তা বুঝিয়ে পুলিশ স্টেশন থেকে নিয়ে যায়। তখন হাইতাং ওর উপর প্রচন্ড রেগে যায়, তোমার কি আমাকে দেখে পাগল মনে হচ্ছে? তখন ইজুন বলে, আসলে আমি ওখান থেকে নিয়ে আসার জন্যই মিথ্যে বলেছি, আমি ভালো করেই জানি তোমার বাবা কি রকম। আমার বস তো তোমার বাবার থেকে টাকা পায়, টাকা দিচ্ছে না। আর হ্যাঁ, তুমি আজ নয়তো কাল এই পরিস্থিতি থেকে বের হতে পারবে। তুমি তো পড়াশোনা ভালো, আর এখানের পড়াশোনা কমপ্লিট হলে তো ভার্সিটিতে চলে যাবে, আর ভার্সিটিতে যাওয়ার পর তোমার পিছনে ফিরে আর তাকানোর দরকার হবে না। হাইতাং বলে, আমিও এরকমটাই ভেবেছিলাম, কিন্তু ওই শয়তান লোকটা আমার ব্যাগ থেকে ক্লাসের ফান্ডিং এর টাকাও নিয়ে গিয়েছে। এখন আমি ক্লাসে টিচারকে গিয়ে কি বলবো? ইজুন বলে, তুমি টেনশন নিও না, আমি সামলে নেব, জাস্ট তুমি টিচারকে এটা বলে দিও আমি তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছি। এরপর তো ও হাইতাংকে বাসায় পৌঁছে দেয়, কিন্তু গেটের সামনে তখন কিছু সিগারেটস দেখতে পায় আর মনে পড়ে এরকম সিগারেটস তো জিয়াং খায়। তখনও বুঝতে পারে জিয়াং হয়তো টাকার জন্যই এখানে এসেছে। তখন তো ও হাইতাংকে নিয়ে ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর ইজুন ওকে নিজের বাসায় নিয়ে আসে, কারণ ও যদি একা এখন বাসা যেত তাহলে জিয়াং আর বাকি গুন্ডারা তো ওর বাবাকে না পেয়ে ওকে টিস করতো, আর ওর বাবাও তেমন ভালো না যদি ওকে আবারও মারে। এরপর তো ও বাইরে থেকে কিছু মেডিসিন আর কিছু খাবার নিয়ে আসে, ওকে নিজের রুমে ঘুমোতে দিয়ে নিজে পুল জোনে ঘুমোতে আসে। অন্যদিকে দেখি হাও নুডলস কিনতে আসে, তখন ওখানে জিয়াং আর ওর গুন্ডারা ছিল। এখানে জিয়াং তো ঝ্যানঝুকে নিয়ে মজা নিচ্ছিল, কারণ ওর পায়ে একটু প্রবলেম ছিল, আর ওরা তো ঝ্যানঝুর নামে বাজে বাজে কথাও বলছিল, যেটা শুনে হাও প্রচন্ড রেগে যায়, কারণ ও তো ঝ্যানঝুকে পছন্দ করতো। রেগে তখন জিয়াংকে মারতে থাকে, কিন্তু জিয়াং এর সাথে এত গুন্ডা ছিল উল্টো ওরই অনেক মার খেতে হয়। এরপর আমরা আবারও 2026 সালের সিন দেখি। নিয়ানকে পুলিশ স্টেশন থেকে কল করা হয় ওর বাবার ইনফরমেশন দেওয়ার জন্য। ও যখন পুলিশ স্টেশনে এসে ওর বাবার ইনফরমেশন দেয়, ওর বাবার নাম ছিল হং। বেশ কিছু ইনফরমেশন দেওয়ার পর পুলিশ বলে, তুমি কি পাগল নাকি? তুমি যে লোকটির কথা বলছো সে লোকটি তো জেলের মধ্যেই 20 বছর আগে মারা গিয়েছে। যেটা শুনে নিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়, তার মানে কি ওর বাবা এত বছর ধরে নকল পরিচয়ে রয়েছে? ও তো এটাতে খুবই শকড হয়। এরপর বাসায় এসে ওর বাবার রুম সার্চ করতে থাকে। এরপর ও একটি বক্স দেখতে পায়, যেটার মধ্যে ট্রেনের অনেকগুলো টিকিট ছিল, যে টিকিটগুলো পুশুয়ে নামের এক জায়গার ছিল। তো ওই বক্সের মধ্যে আরেকটি লেটার দেখতে পায়, যেটার মধ্যে হাইতাং এর নাম ছিল, যেখানে ও হাইতাং এর অ্যাড্রেসের নামও দেখতে পায়। ও তখন গুগলে সার্চ করতে থাকে আর দেখতে পায় এই জায়গাটি পুশুয়ে টাউনেই ছিল। ও তখন ডিসিশন নেয় ওই জায়গায় গিয়ে হাইতাং এর খোঁজ করবে, যদি ওর বাবার কোনো ইনফরমেশন পাওয়া যায়। অন্যদিকে আমরা চ্যাং নামের এক ছেলেকে দেখতে পাই, যে আজকে ইংল্যান্ড থেকে চায়না এসেছে। আসলে ওর মায়ের সাথে দেখা করতে এসেছে। বাবার সাথে ও ইংল্যান্ডে থাকে, বাবা মার সেপারেশন পর থেকে ও বাবার সাথে চলে গিয়েছিল। ও তো এখানে এসেছে ওর মায়ের সার্জারি করাতে, ওর মা অসুস্থ ছিল। এরপর ও যখন বাসায় আসে কোথাও ওর মাকে খুঁজে পাচ্ছিল না, তখন ওর কাছে একটি কল আসে পুলিশ স্টেশন থেকে। আমরা একটি গাড়ি পেয়েছি যেটা তোমার মায়ের, অনেকদিন ধরে গাড়িটি একই জায়গায় রয়েছে, তোমার মাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। যেটা শুনে চ্যাং প্রচন্ড অবাক হয়ে যায় আর খুব ভয়ও পেয়ে যায়। এরপর আমরা আবারও 1991 সালের সিন দেখি। ইজুন যখন ওর রুমে আসে তখন দেখতে পায় হাইতাং অলরেডি এখান থেকে চলে গিয়েছে। এরপর ও যখন স্কুলে আসে তখন টিচার জিনকে বলে, আমি আসলে ভুলে বাসায় স্কুলের ফান্ডের টাকা রেখে এসেছি। অন্যদিকে শ্যাং তো পুরো ক্লাসে হাইতাং আর ওর বাবার কথা বলছিল, হাইতাং ওর বাবাকে মারতে চেয়েছে।
আরো বানিয়ে বানিয়ে অনেকগুলো কথা বলতে থাকে, যেগুলো ক্লাসের সবাই মনোযোগ দিয়ে শুনছিল। যখন ওখানে ইজুন আসে, ও তো এগুলো শুনে প্রচন্ড রেগে ওর দিকে তাকিয়ে থাকে। ইজুনের এক্সপ্রেশন দেখে শ্যাং খুব ভয় পেয়ে ওর মুখ পুরো বন্ধ হয়ে যায়। ক্লাস চলাকালীন সময়ে তো হাইতাং এর বাবা এসে হট্টগোল শুরু করে দেয়। নিজের মেয়ে ইমেজ নষ্ট করছিল, নকল ব্যান্ডেজ লাগিয়ে টিচারদের দেখাতে থাকে কিভাবে ওনার মেয়ে ওনাকে মারতে চেয়েছে। ওই ছেলের চক্করে পড়ে কাল সারা রাতও ও বাসায় আসেনি, হয়তো ছেলেটির সাথেই ছিল। টিচাররা তখন ওনাকে বাসায় চলে যেতে বলে, কিন্তু উনি কোনো কথাই শুনে না, আরো চিৎকার চেঁচামেচি করতে থাকে। উনি তো এখানে ইজুন আর হাইতাং এর নামে অনেক বাজে বাজে কথা বলছিল, যেটা শুনে ইজুন প্রচন্ড রেগে ওনাকে একটি পাঞ্চি মেরে বসে। হাইতাং এর বাবা তখন স্কুলকেই ব্লেম করতে থাকে, স্টুডেন্টদের ভালো মতো শিক্ষা দেয়নি, না হলে স্টুডেন্টরা কিভাবে এরকম করতে পারে। টিচাররা দেখতে পায় ওনার এরকম আচরণ ফলে তো স্কুলের রেপুটেশন নষ্ট হবে, যার কারণে ওনাকে অফিস রুমে নিয়ে যাওয়া হয়। উনি তখন কান্না করতে করতে বলে, আমি অনেক কষ্ট করে টাকা উপার্জন করে মেয়েকে এই স্কুলে ভর্তি করিয়েছি, ওকে অনেক কষ্ট করে এখানে পড়াচ্ছি, কিন্তু পরিশেষে আমার সাথে কি হলো, আমার মেয়ে উল্টো আমাকে মারছে। আমি তো নিজের অসুস্থতার ট্রিটমেন্টও করাতে পারছি না। প্রিন্সিপাল তখন নিজের স্কুলের রেপুটেশন বাঁচানোর জন্য ওনাকে কিছু টাকা দেয়, যাতে করে উনি কোনো স্টেপ না নেয়। প্রিন্সিপাল তখন টিচার জিনকে বলে ওদের দুজনকে কিছুদিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে দিতে। এটা যখন ইজুন জানতে পারে, তখন তো ও টিচার জিনকে রিকোয়েস্ট করে সব ব্লেম যাতে ওর উপর দেওয়া হয়। আমাকে যদি স্কুল থেকে বেরও করে দাও তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে তো হাইতাং এর কোনো দোষই নেই। আর ওদের ক্লাসের ফান্ডের টাকাও নিজের থেকে টিচার জিনকে দিয়ে দেয়। এরপর টিচার জিন কি আর করবে, একজন না একজনকে তো সাসপেন্ড করতেই হবে, যার জন্য ইজুনকে সাসপেন্ড করে দেয়। এটা যখন হাইতাং জানতে পারে, ছুটে টিচার জিনের কাছে আসে। এখানে ওর কোনো দোষই নেই, ওকে কেন সাসপেন্ড করা হয়েছে? সবকিছু তো আমার জন্য হয়েছে, আমাকে স্কুল থেকে বের করে দিন। জিন তখন বলে, তোমার ফিউচারের কি হবে? যদি তোমাকে আমরা এখান থেকে বের করে দেই, অন্য কোনো ভালো স্কুলে তুমি ভর্তি হতে পারবে। যদি তোমার ক্যারিয়ার নষ্ট করতে চাও তাহলে তুমি যেতে পারো। আর হ্যাঁ, ইজুন কিছুদিনের জন্য সাসপেন্ড হয়েছে, ওকে আমরা এক্সপেল করিনি। অন্যদিকে দেখি ইজুন যখন বাসায় ফিরে, তখন তো দং ওকে অনেক মারা মারে। আমি তোকে পড়াশোনা করার জন্য স্কুলে পাঠিয়েছি, তুই কেন সাসপেন্ড হবি? সারা জীবন কি আমার মতো লুজার হয়ে থাকবি? ভালো কিছু কি করবি না? আর হাওকেও অনেক বকাবকি করতে থাকে, ওকেও মারে, কারণ ও কেন জিয়াং এর উপর হাত তুলেছিল। পরের সিনে দেখি হাইতাং তো ইজুনের সাথে দেখা করতে আসে। ইজুন বলে, আমার জন্য কি তোমার খারাপ লাগছে? আরে আমার জন্য তুমি মন খারাপ করো না, আর এমনি তো স্কুলে যাওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, আমাকে তো স্কুলে জোর করে পাঠানো হয়েছিল। হাইতাং তখন ওর স্যালারির টাকা পেয়ে ক্লাস ফান্ডের টাকা ইজুনকে ফিরিয়ে দেয়। ইজুন বলে, না না, আমি নিতে পারবো না, কিন্তু হাইতাংকে জোর করে টাকা দিয়ে দেয়। এরপর তো ইজুন ওর দাদির ফিউনারেলের টাকাও দিয়ে দেয়, আর নিজের ফোন নাম্বার ওকে একটি কাগজে লিখে দেয়, যদি কখনো বিপদে পড়ো, যদি কোনো দরকার হয়, তাহলে নিঃসংকোচে আমাকে জানিও। পরের সিনে আমরা দেখি ইজুন ওই লেটারটি নিয়ে বারবার পড়ছিল। ও ভাবতে থাকে, আমার কেন যেন মনে হচ্ছে এই চিঠিটা আমি লিখেছি, কিন্তু আমি তো এটা লিখিনি। এরপর আমরা দেখি ও তো হাইতাং এর বাসার সামনে আসে, আর সারা রাত ধরে হাইতাং এর বাসা পাহারা দেয়। আমরা আবারও 2026 সালের সিন দেখি। নিয়ান পুশুয়ে শহরে আসে। এখানের একটি পুলিশ স্টেশনে এসে তো ও হাইতাং এর ব্যাপারে জিজ্ঞেস করে, আমি ওনার ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। তখন পুলিশ বলে, এভাবে আমরা তো কাউকে কারো পার্সোনাল ইনফরমেশন দিতে পারবো না, তুমি যদি ওনার কোনো রিলেটিভ হও তাহলে দিতে পারবো, কিন্তু নিয়ান নিজেকে দূর সম্পর্কের রিলেটিভ হিসেবে পরিচয় দিলে পুলিশ ওকে বিশ্বাস করে না, এইভাবে আমরা পার্সোনাল ইনফরমেশন লিক করতে পারবো না। যেটাতে নিয়ান খুবই আপসেট হয়ে পুলিশ স্টেশন থেকে চলে আসে। কিছুক্ষণ পরে আমরা দেখি চ্যাং পুলিশ স্টেশনে আসে ওর মায়ের মিসিং রিপোর্ট করতে। ওর মায়ের নাম শুনে তো অফিসার একটু অবাক হয়ে যায়, একটু আগেই তো একটি মেয়ে আসলো তোমার মায়ের ব্যাপারে জানার জন্য, ও তো নিজেকে তোমার রিলেটিভ হিসেবে দাবি করছিল, যেটাতে নিয়ান একটু অবাক হয়। অফিসার বলে, কিছুক্ষণ হলো মেয়েটি এখান থেকে বের হলো। ছুটে চ্যাং তখন বাইরে আসে, আর তখন ও নিয়ানকে দেখতে পায়। ও তখন নিয়ানকে থামায় আর বলে, তুমি আমার মাকে কিভাবে চেনো, আর তুমি আমার মায়ের ব্যাপারে কেন জানতে চাচ্ছ? আমার মা গায়েব হওয়ার পেছনে তোমার হাত নেই তো? যেটা শুনে নিয়ান একটু অবাক হয়ে যায়, কি বাজে কথা বলছো? আমার বাবাকেও কিছুদিন ধরে আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু চ্যাং তো ওর কোনো কথাই বিশ্বাস করছিল না। ওকে টেনে তখন পুলিশের কাছে নিয়ে আসে আর বলে, যা বলার তুমি অফিসারের সামনে বলবে। তখন নিয়ান বলে, আসলে কিছুদিন ধরেই আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছি না, সব জায়গা খোঁজার পরও কোথাও খুঁজে পাইনি। আমার বাবার লেটার বক্সে আমি হাইত্যাং নামের একটি লেটার দেখতে পেয়েছিলাম, যার মধ্যে অ্যাড্রেসও লেখা ছিল, আর আমি সেই অ্যাড্রেস ফলো করেই এখানে এসেছি। কিন্তু আসার পর আমি এটা জানতে পারলাম, আমার বাবাকে যেদিন থেকে খুঁজে পাচ্ছি না সেদিন থেকে তোমার মাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
কিন্তু নিয়ান তো কোনোভাবে ওর কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। ও এখনো মনে করছে ওর মায়ের মিসিং এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনোভাবে ও জড়িত রয়েছে। তখন অফিসার বলে, তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না, আমরা ট্রাই করব তোমাদের বাবা মাকে খুঁজে বের করতে। আর হ্যাঁ, এমনও তো হতে পারে হয়তো ওরা পুরনো বন্ধু, হয়তো কিছু মীমাংসা করতে কোনো জায়গায় গিয়েছে। এরপর ওরা যখন থানা থেকে বের হয় তখন নিয়ান বলে, আমি কি তোমার মায়ের বাসাটা দেখতে পারি? তখন চ্যাং তো ওকে ওর মায়ের বাসায় নিয়ে আসে। নিয়ান তখন চ্যাং এর মায়ের রুমে আসে আর ওখানে একটি বক্স দেখতে পায়, যেরকম বক্স ওর বাবার রুমেও ছিল। আসলে চ্যাং ওর মায়ের ব্যাপারে তেমন কিছুই জানতো না, যেহেতু ছোটবেলা থেকেই ও বাবার সাথে অ্যাব্রোডে বড় হয়েছে। ও কোনোভাবেই নিয়ানকে বিশ্বাস করতে পারছিল না। নিয়ান বলে, আমার তো মনে হচ্ছে আমাদের বাবা মা মিসিং এর পেছনে দুজনেই কানেক্টেড রয়েছে। আর ওই লেটারেরও কথা বলে যেটা ও মেল বক্সে পেয়েছিল। ও একটু অবাক হয়ে বলে, 1991 সালের চিঠি কিভাবে মেল বক্সে আসে? তুমি কি আমার সাথে মজা করছো না আমাকে পাগল ভেবেছো? নিয়ান বলে, আমি জানি না তুমি আমাকে কিরকম ভাবছো, কিন্তু আমি যা বলছি সেটাই সত্যি। এরপর আমরা দেখি চ্যাং তো ওর সাথে নিয়ানের শহরে যাওয়ার ডিসিশন নেয়। নিয়ান সত্যি বলছে নাকি মিথ্যে বলছে সেটাই জানার জন্য। এরপর আমরা আবারও 1991 সালের সিন দেখতে পাই, যেখানে বস দংকে বলে ওর ছেলেদেরকে সরি বলতে, কারণ ওর গুন্ডাদের গায়ে ওরা হাত তুলেছে। তো বারবার ওদেরকে সরি বলে, কিন্তু এইভাবে বস মেনে নেবে না। বস তো নিজের গুন্ডাদেরকে ইচ্ছা মতো মারে, ওরা ভুল করেছে এজন্য আমি মেরেছি, এবার তুমিও ওদেরকে মারবে কারণ ওরাও ভুল করেছে। দং এর ইচ্ছে না থাকা সত্ত্বেও বসের সামনে হাও আর ইজুনকে ভীষণ মারে। বস বলে, আমি এটাতে স্যাটিসফাইড না, ওদের একজনের কারো পা ভেঙে দাও, যেটাতে দং অনেক বেশি অবাক হয়ে যায় আর নিজের জমানো যত টাকা ছিল সব টাকা বসকে দিয়ে দেয়। কিন্তু এতেও বস ওদের উপর খেপেই ছিল, নিজের গুন্ডাদের দিয়ে ওদেরকে ইচ্ছে মতো মারায়। হাইতাং তো ইজুনকে কল করে, কিন্তু এর মধ্যে তো ইজুন কলও ধরতে পারে না। এদিকে হাইতাংকে আমরা ভীষণ আপসেট দেখতে পাই। আসলে মেল বক্সে ও নিজের ফিউচার সেলফকে যে চিঠিটি লিখেছিল সেই চিঠিটি তো মেল বক্স থেকে গায়েব। ও ভাবতে থাকে এ বক্সের চাবি শুধু আমার কাছেই, তাহলে চিঠিটি কে চুরি করতে পারে? ও বুঝতে পারছিল না এ বক্সের চাবি কি আর কারো কাছে আছে নাকি। এরপর ও যখন বাসা আসে তখন দেখতে পায় ওর বাবা তো ওর গ্র্যান্ডমার কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছিল বিক্রি করতে। ও যখন বাধা দেয় ওর বাবা তখন ওকে আবারও মারা শুরু করে। অন্যদিকে আমরা দেখি ওই গুন্ডাগুলো তো হাওকে মেরে পুরো আহত করে ফেলে। ওর এই অবস্থা দেখে স্যানজু প্রচন্ড ভয় পেয়ে যায়। হাইতাং ইজুনকে কলে না পেয়ে তো ছুটে ওর বাসা আসে আর ওকে আহত এভাবে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর তো ওর আঘাতের জায়গাগুলোতেও মেডিসিনও লাগিয়ে দেয়। ইজুন তখন হাইতাং এর হাতে আঘাতের চিহ্ন দেখতে পায় আর বলে, তোমার ওই শয়তান বাবা কি আবারও তোমাকে মেরেছে? হাইতাং বলে, হ্যাঁ। কিছুক্ষণ পরই আমরা দেখি ইজুন তো গ্যাম্বলিং ক্লাবে আসে, যেখানে হাইতাং এর বাবা সবসময় জুয়া খেলতো আর ওর বাবাকে ওয়ার্নিং দেয়, এরপর থেকে যদি তুমি হাইতাং এর গায়ে হাত তোলো তাহলে আমি তোমাকে এভাবে ছেড়ে দেবো না। আর হ্যাঁ, আমি তো আমার বসকে তোমার এই আড্ডার জায়গার কথাও বলে দেবো। এরপর ইজুন যখন ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পরই আমরা দেখি ওখানে কিছু লোক আসে বাওয়ের কাছে। লোকগুলোকে দেখে তো উনি অনেক বেশি অবাক হয়ে যায়। রাতে তো হাইতাং যখন বাসা ছিল ও দেখতে পায় ওর বাবা খুব নার্ভাসলি বাসায় আসে, এরপর আবারও খুব নার্ভাসলি বাসা থেকে বের হয়ে যায়। পরদিন তো হাইতাং যখন স্কুলে যেতে নেয় ওর সাথে ইজুনের দেখা হয় আর জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে কেন কল করেছিলে? আমি তো কালকে তোমাকে জিজ্ঞেস করার সময়ই পাইনি। তখন হাইতাং বলে, আসলে আমি মেল বক্সে একটি চিঠি রেখেছিলাম, কিন্তু মেল বক্স থেকে কিভাবে যেন চিঠিটি গায়েব হয়ে গিয়েছে। অবাকর কথা হলো ওই মেল বক্সের চাবি শুধুমাত্র আমার কাছে রয়েছে, আর জানো ওই মেল বক্সেই আমি ওই চিঠিটি পেয়েছিলাম যেটা তোমার নামে লেখা ছিল। পরের শ্রেণী দেখি টিচার জিন তো দং এর কাছে আসে আর বলে, আমি চাই ইজুন আবারও স্কুলে অ্যাটেন্ড করুক। দং তখন ইজুনকে বলে, তুমি চাইলে আবারও স্কুলে গিয়ে তোমার পড়াশোনা শুরু করতে পারো। হাও আর ইজুনকে কিছুদিনের জন্য এখানে আসতে নিষেধ করে দেয়। পরের সিনে দেখে হাইতাং আর ইজুন মিলে ডিসিশন নেয় ওরা মেল বক্সের সেই চোরকে ধরবে, যার কারণে ওরা একটি চিঠি লিখে মেল বক্সে রেখে দেয় আর লুকিয়ে ওখানে অপেক্ষা করতে থাকে। আসলে ওরা দেখতে চাচ্ছে এ বক্স থেকে কে চিঠিগুলো চুরি করে। রাত হয়ে যায় কিন্তু কেউই আসে না। অনেক রাত হয়ে যাচ্ছে, হাইতাং এরও প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু ওরা আশেপাশে মেল বক্সের সামনে কোনো চোরই দেখতে পায় না। ইজুন তখন হাইতাংকে বলে, তুমি বাসায় চলে যাও, বাকি সময়টা আমি এখানে নজর রাখছি। হাইতাং বলে, তোমারও তো রেস্ট নেওয়া দরকার। এরপর দুজনই ওখান থেকে চলে যায়। পরদিন হাইতাং যখন স্কুলে আসে বরাবর মতো শ্যাং ওকে বুলি করতে থাকে, কিন্তু হানতাং এর ফ্রেন্ড মানু তখন শ্যাং এর হাত থেকে ওকে রক্ষা করে। এরপর আমরা দেখি আবারও তোরা মেল বক্সের সামনে অপেক্ষা করতে থাকে। এভাবে প্রায় 3 দিন কেটে যায়, কিন্তু বক্স থেকে এই চিঠিটি চুরি হচ্ছে না, যেটাতে ওরা একটু অবাকই হয়।
এরপর ওরা দুজন তখন ভাবতে থাকে আসলে কি হচ্ছে। ইজুন বলে, আমি নোটিস করেছি তুমি যে বইয়ের দোকানে কাজ করো সেখানে যে পেপার পাওয়া যায় সে পেপারেই চিঠিটি লেখা ছিল। হয়তো সে চোর তোমার দোকানে আসা যাওয়া করে। এরপর আমরা আবারও 2026 সালের সিন দেখতে পাই। নিয়ান চ্যাংকে ওই মেল বক্সের সামনে নিয়ে আসে, যেখানে আমরা সিকিউরিটি গার্ডকেও দেখি। তখন গার্ডও সবকিছু চ্যাংকে খুলে বলে। তখন চ্যাংয়ে তো মনে হচ্ছিল এই লোকটিও পাগল। তখনই ওখানে অরেঞ্জ ক্যাটটি চলে আসে। অরেঞ্জ ক্যাটটিকে দেখে তো সিকিউরিটি গার্ড ওদের হাত থেকে লেটারটি নিয়ে মেল বক্সের মধ্যে রেখে দেয়। আর এদিকে 1991 সালেও হাইতাং মেল বক্সের সামনে সে অরেঞ্জ ক্যাটটিকে আবারও দেখতে পায়। তখন ওরা যখন মেল বক্স খুলে ওরা এখানে একটি লেটার দেখতে পায় যেটা হাইতাং লিখেছিল। আর এদিকে 2026 সালে তো এ বক্স থেকে লেটারটি গায়েব হয়ে যায়। ইজন তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এই লেটারটি এখানে কিভাবে আসলো, আর এই লেটারটি ও কখন লিখলো। হাইতাং তখন বুঝতে পারে হয়তো আমাদের দুজনের সাথে এরকম হচ্ছে, আর কারো লেটার তো এখানে আসছে না। ইজুন বলে, তাহলে তো আমাদের এটা জানা উচিত এই লেটারগুলো আসলে কে পাঠাচ্ছে, কে আমাদের সাথে এরকম খেলা খেলছে। অন্যদিকে 2026 সালে চ্যাং ভাবতে থাকে হয়তো এগুলো কোনো ম্যাজিক ট্রিক হবে, ওকে বোকা বানানো হচ্ছে। আমি ভালো করে বুঝতে পারছি তোমরা আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তোমরা আমাকে যতটা বোকা ভাবছো আমি ততটাও বোকা না। এরপর তো ও বিরক্ত হয়ে ওখান থেকে চলে আসে। আর ও নিয়ানকে বলে, আমি তোমার বাসায় গিয়ে চেক করতে চাই। আসলে ও তো মনে করছিল নিয়ান হয়তো ওর মাকে এনে কিডন্যাপ করে রেখে দিয়েছে। পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজেও ওর মাকে কোথাও খুঁজে পায় না। নিয়ান বলে, আমি বুঝতে পারছি না তুমি আমাকে এরকমটা কেন ভাবছো। আমার বাবা তো আমাকে বলেছিল উনি অসম্পূর্ণ কিছু কাজ করতে চায়। উনি কি কাজের কথা বলেছে এর সম্পর্কে আমার বিন্দু পরিমাণও আইডিয়া নেই। ওর কথা শুনে চ্যাং একটু ভাবা শুরু করে। কথায় কথায় নিয়ান জিজ্ঞেস করে, আচ্ছা তোমার বাবা মার ডিভোর্স কেন হয়েছে। চ্যাং বলে, আমার যখন 10 বছর বয়স ছিল তখন তো বাবা চাচ্ছিল অ্যাব্রোডে চলে যেতে, কিন্তু মা কোনোভাবেই এখান থেকে যাবে না, উনি চায়নাতেই থাকতে চাচ্ছে। এরপর চ্যাং তো ওর মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। নিয়ান বলে, আমার মা আমাকে জন্ম দেওয়ার সময়ই মারা গিয়েছিল। ওরা তখন ভাবতে থাকে হয়তো কোনো না কোনোভাবে দুজনের বাবা মা দুজনকে চেনে, আর হয়তো কোনো সময় ওনারা রিলেশনশিপেও ছিল। নিয়ানের মাথায় তখন একটি আইডিয়া আসে, আচ্ছা যেহেতু আমরা এই চিঠিগুলো পাচ্ছি সেহেতু আমরা চিঠিও তো লিখতে পারি তাই না, এমনও তো হতে পারে এগুলো তোমার মা নিজেই লিখেছিল। চ্যাং বলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমরাও চলো মেল বক্সে কিছু লেটার পাঠাই। অন্যদিকে 1991 সালেও ওরা দুজনও ডিসিশন নেয় ওরাও কোনো চিঠি লিখবে। এরপর একটি চিঠি লেখে, এখানে লাভ লেটারের ব্যাপারে জিজ্ঞেস করে ইজন কেন ওই লাভ লেটারটি লিখেছিল। কিন্তু ওরা যখন মেল বক্সে চিঠিটি দেয় সেই চিঠিটি ওখান থেকে গায়েব হয় না, যেটাতে ওরা একটু কনফিউজ হয়ে যায়। তখন হাইতাং বলে, আচ্ছা যখনই লেটারটি গায়েব হয়েছিল তখন মধ্যরাত ছিল আর আশেপাশে আমরা বিড়ালটিকে দেখেছিলাম, তাহলে কি এরকম কিছু হলেই লেটার ট্রান্সফারের কাজ হয়। এরপর ওরা ডিসিশন নেয় মাঝরাতে ওরা আবারও চেষ্টা করবে। অন্যদিকে এখানে নিয়ান একটি চিঠি লিখে আর চ্যাংও কিছু জিনিসপত্র আনে টেস্ট করানোর জন্য। এদিকে হাইতাং আর ইজন তো রাত 12টা বাজার সাথে সাথে মেল বক্সে লেটারটি দিয়ে দেয়। এদিকে 2025 সালে তো নিয়ান যখন লেটারটি দেয় তখন তো লেটারটি কোনো কাজই করে না, মানে এখান থেকে গায়েব হচ্ছে না। আসলে চ্যাং তো লেটারে কিছুই লেখেনি। তখন চ্যাং ওদের উপর বিরক্ত হয়ে যায়, আমি জানতাম তোমরা যে আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তোমরা দুজনেই মিথ্যাবাদী। নিয়ান আর গার্ড বলে, আমরা সত্যি বলছি। নিয়ান বলে, আচ্ছা ঠিক আছে আমি যে জিনিসগুলো এনেছিলাম এগুলো এবার পাঠিয়ে দেখি, যদি এগুলো গায়েব না হয় তাহলে আমি তোমাদের ব্যাপারে লিগ্যাল অ্যাকশন নেব। এটা বলে ও যখন মেল বক্সটি খুলে তখন বক্সের মধ্যে একটি চিঠি দেখে ভীষণ শকড হয়ে যায়। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এই চিঠিটি কিভাবে আসলো। নিয়ান তখন চিঠিটি নিয়ে পড়তে থাকে, আমি হাইতাং বলছি, আমি এই মেল বক্স থেকে একটি লাভ লেটার রিসিভ করেছিলাম। আমি একটি লেটার লিখেছিলাম, সে লেটারটিও গায়েব ছিল, আর কাল রাতে তো আমি এই চিঠিটি পেয়েছিলাম। আচ্ছা তোমরা কে পাঠাচ্ছ এ ব্যাপারে প্লিজ আমাকে ক্লিয়ার করে বলো। এটা দেখে তো চ্যাং নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, তার মানে কি এই মেল বক্স দুইটা টাইম লাইনকে কানেক্ট করার চেষ্টা করছে। অন্যদিকে 1991 সালের সিন দেখি ওরা দুজনও ক্লিয়ার হয়ে যায় এই মেল বক্স হয়তো কোনো ম্যাজিক কাজ করছে, নিশ্চয়ই অন্য কেউ এই চিঠিগুলো পাঠাচ্ছে, কিন্তু শুধুমাত্র এটা ওদের দুজনের জন্যই। পরের সিনে তো ইজন টিচার জিনের সাথে দেখা করতে আসে আর আগের বারের জন্য টিচার জিনকে সরি বলে, আমি আবারও স্কুলে জয়েন হতে চাই। আর বলে আসলে দং তো নিজেকে পুল ক্লাবে বন্ধ করে রেখেছে, আমাকে আর হাওকেও ওখানে যেতে নিষেধ করেছে। এখানে আমরা এটাও জানতে পারি অনেক আগে দং আর জিন রিলেশনশিপে ছিল। দং যখন বাবের সাথে কাজ করা শুরু করে তখনই জিন ওর সাথে ব্রেকআপ করে নেয়। দং তো ভেবেছিল ও যখন এই পুল ক্লাবটি নিয়েছে এরপর সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এরপর কিছুই ঠিক হয়নি। আর ওকে বোঝানোর চেষ্টা করে, আর কতদিন তুমি এভাবে মার খাবে।
ওরা তোমাকে এত জঘন্যভাবে মেরেছে, তুমি কি এভাবেই নিজেকে বাসায় বন্দি করে রাখবে? ভাঙা জিনিস তো রিপেয়ার হতে পারে, মানুষ হিল হতে পারে। তুমি বোটের জন্য যে টাকা জমাছিলে হয়তো ওইটা তোমার বস নিয়ে গিয়েছে, কিন্তু তুমি চাইলে আবারও নতুন করে সবকিছু শুরু করতে পারবে। আর নিজের জমানো কিছু টাকা ছিল, এগুলো ডংকে দিয়ে দেয় আর বলে তোমার পুল ক্লাবের যে ভাঙচুর হয়েছে এগুলো রিপেয়ার করে নিও। এরপর তো ডং ইজুন আর হাওয়ের সাথে দেখা করে আর বলে আমরা এখন থেকে বসের সাথে কাজ করা বন্ধ করে দেব। আমরা এই ক্লাবটাকে আবারও রিপেয়ার করব, আর এখান থেকে আমরা যত টাকা ইনকাম করব আমরা সেভ করে নিজেদের জন্য বোট কিনবো। এরপর আমাদের নতুন বিজনেস শুরু করে নিজেদের ভবিষ্যৎ সুন্দর করব। আজকে রাতে ওরা সবাই একসাথে ডিনার করবে, যার কারণে ইজুন আজকে তো হাই তাংয়ের সাথে দেখা করতে যেতে পারে না। অন্যদিকে 2026 সালে তো নিয়ান ভাবতে থাকে এই চিঠিগুলোতে 1991 সালের ডেট লেখা ছিল, তার মানে এগুলো সব 1991 সাল থেকে এসেছে। 1991 সালে তো ওই জায়গায় খুবই বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, আমরা লেটার লিখে এটা জিজ্ঞেস করতে পারি এই অ্যাক্সিডেন্টটি কি হয়েছে নাকি হয়নি, আর তখনও এটাও কনফার্ম হয়ে যাবে, বুঝতে পারবে আমরা যে ফিউচার থেকে ওর লেটারগুলো পড়ছি। চ্যাং তখন ক্যালকুলেট করে 9 দিনের মধ্যে 3টা লেটার আসে হাই তাংয়ের তরফ থেকে, মানে ওর ডেটের হিসেব করে। কিন্তু এখানে শুধুমাত্র 4 দিন গেল, তার মানে ওখানে সময় জলদি যাচ্ছে। আমরা লেটারটি পাঠাতে পাঠাতে এমনও হতে পারে ওই অ্যাক্সিডেন্টটি ঘটেও যাবে। এরপর তো ওরা আজকে রাতে চিঠিটি লিখে আর গিয়ে লেটারটি মেল বক্সে রেখে দেয়। অন্যদিকে হাইতাং রাতে যখন মেল বক্সের কাছে আসে তখন ওখানে বিড়ালটি দেখতে পায়, আর সাথে সাথে মেল বক্সটি খুলে ওখানে একটি লেটার দেখতে পায়, যে লেটারটি নিয়ে সাথে সাথে ও ইজুনের কাছে ছুটে আসে ওকে দেখানোর জন্য। ওরা দুজন একসাথে লেটারটি পড়ে। আমার নাম নিয়ান, আমি লাল রঙের একটি মেল বক্স থেকে এই লেটারটি পেয়েছি। আমি তো 2026 সাল থেকে লিখছি। তুমি যদি সত্যি 1991 সাল থেকে বলছো তাহলে প্লিজ আমাকে কনফার্ম করো 23 সেপ্টেম্বর 1991 সালে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হবে তোমাদের ওখানেই, আর আমি কোনো লাভ লেটার লিখিনি। আর হ্যাঁ, তুমি কি হং নামের কাউকে চিনো? হাইতাং তখন বুঝতে পারে হং নামের হয়তো কেউই ওই লাভ লেটারটি পাঠিয়েছিল, কিন্তু ও তো হং নামের কাউকেই চেনে না। ওরা দুজন তখন ডিসিশন নেয় ওরা 23 সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করবে ওই অ্যাক্সিডেন্টটি সত্যি হয়েছে নাকি হবে সেটা কনফার্ম করার জন্য। পরের সিনে দেখি ইজুন তো ওই চিঠিটি দেখছিল, এরপর তো নিজে ওই চিঠিটি লিখতে থাকে আর দেখতে পায় ওর হ্যান্ডরাইটিং এর সাথে এই চিঠির হ্যান্ডরাইটিং পুরো মিলে যাচ্ছে, আর সাইনটিও তখন কপি করে দেখে পুরো সেম টু সেম হয়েছে। এরপর তো ওই চিঠিটি এসে হাইতাংকেও দেখায়, বলে দেখেছো দুটোর হ্যান্ডরাইটিংই মিলে গেল, আর সিগনেচারের স্টাইলও সেম, যেটাতে ওরা দুজনই তখন বুঝতে পারে ফিউচার থেকে ইজুন এই লাভ লেটারটি লিখেছে, যেটাতে ওরা দুজনই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আমরা 2026 সালের একটি সিন দেখতে পাই। গায়েব হওয়ার আগে তো এক লোককে সাহায্য করেছিল, যে লোকটার ভ্যান গাড়ির মধ্যে ওই লাল রঙের মেল বক্সটি ছিল। আর আমরা তো 1991 সালের সিনও দেখেছিলাম, যেখানে হাইতাং এই সেম গাড়িটির লোকটিকেও সাহায্য করেছিল। এদিকে 1991 সালে তো ইজুন হাইতাংকে বলে 2026 সালে তো আমার বয়স 50-এর বেশি হয়ে যাবে, তাহলে তখন আমি এই চিঠিটি কেন লিখবো, আর হঠাৎ করে এরকম কেন হচ্ছে আমাদের সাথে? হাইতাং বলে আসলে ওই মেল বক্সটি আমি স্টোরের পাশে দেখেছি, তখন থেকে এরকম আজব জিনিসগুলো হচ্ছে, আর আমি প্রথমে মেল বক্সটি তো এক ভ্যান গাড়ির মধ্যে দেখেছিলাম। ইজুন বলে হ্যাঁ, আমি তো ভ্যান গাড়িটি তোমার বাসার বাইরেও দেখেছিলাম। 2026 সালের সিন দেখি। সকালবেলা নিয়ানের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে, আমরা এক বৃদ্ধ লোককে খুঁজে পেয়েছি, তুমি এসে চেক করে যাও, হয়তো তোমার বাবা হতে পারে। নিয়ান তো খুব খুশি হয়ে ওর বাবাকে দেখতে আসে, ওর সাথে চ্যাংও ছিল, কিন্তু এখানে আসার পর দেখতে পায় লোকটি তো ওর বাবা ছিল না, যেটাতে ও অনেক বেশি ভেঙে পড়ে। ও তখন প্রচন্ড কান্না করা শুরু করে, আমি কেন বেইজিং যাওয়ার কথা বললাম, আমার জন্য হয়তো বাবা আমাকে ছেড়ে চলে গেল। এই ঠান্ডার মধ্যে আমি বুঝতে পারছি না বাবা কোন অবস্থায় রয়েছে, কিভাবে রয়েছে। আমার বাবা তো নিজের নামও প্রায় সময় ভুলে যায়, কারণ ওনার তো ভুলে যাওয়ার রোগও আছে। এগুলো শুনে চ্যাংয়েরও প্রচন্ড খারাপ লাগে, ও নিয়ানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে আমরা 1991 সালের সিন দেখি। ডং হাও আর ইজুনকে নিয়ে ওদের ক্লাবটি আবারও রিপেয়ার করার চেষ্টা করে, কিন্তু তখনই ওখানে বসের লোকেরা চলে আসে, ওদের জন্য নতুন কাজ নিয়ে আসে। তখন ডং ডিরেক্ট বলে দেয় আমি আর এই কাজ করব না। গুন্ডারা যখন ওখান থেকে চলে যায় তখন আমরা দেখি টিচার জিন হাইতাংকে নিয়ে এখানে আসে, আর ইজুনকে বলে তুমি 2 শর্তে আবারও স্কুলে জয়েন হতে পারবে, পড়াশোনায় তোমার পুরোপুরি মনোযোগ দিতে হবে, আর তোমার পড়াশোনার সাহায্য হাইতাং করবে, আর যে গুন্ডাদের সাথে তুমি চলাফেরা করছো, যাদের হয়ে কাজ করছো, এগুলো তোমার করা বন্ধ করতে হবে, যেটাতে ইজুনও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি হাইতাং ওর হেয়ার কাট করে দেয়, যেহেতু স্কুলে জয়েন হবে, এত বড় চুল নিয়ে তো স্কুলে যাওয়া যাবে না। হাইতাং তখন ওকে বলে তুমি স্কুলে যাওয়ার পর শ্যাংয়ের সাথে কোনো ঝামেলা করো না, ও খুবই পচা একটা ছেলে,
আর পড়াশোনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে হেল্প করব। আর জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ফিউচার গোল কি? ইজুন তখন বলে, আমাদের মতো মানুষেরা প্রতিদিন টাকা কষ্ট করে ইনকাম করে, প্রতিদিন নিজেদের ভরণ পোষণ পূরণ করে, আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো গোল নেই। তখন তো ইজুনুকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ভবিষ্যতের গোল কি? তখন হাইতাং বলে, আমি ভালো একটা কলেজে ভর্তি হতে চাই। আমার গ্র্যান্ডমা এই বাসাটি আমার জন্য রেখে গিয়েছে। এই বাসাটি বিক্রি করে আমি ভালো একটা কলেজে যাব, যেখান থেকে আমি নিজেকে স্টাবলিশ করে তুলবো। আচ্ছা চলো না আমরা দুজন একসাথে কলেজে ভর্তি হব। ইজুন বলে, কিন্তু আগে তোমার পড়াশোনা ঠিক করতে হবে। এরপর রাতে তো ইজুন হাইতাংকে ওর বাসা পৌঁছে দেয়। হাইতাং তখন ওকে একটি নোট দেখায়, যেটা ওর বাবা লিখেছিল। ওর বাবা ওকে গুড লাক উইশেস দিয়েছে, আর বলে হয়তো আমার বাবা নিজেকে শোধরানোর চেষ্টা করছে। ইজুন তখন বলে, আমি কাল তোমাকে নিতে আসবো, কালকে আমরা দুজন একসাথে স্কুলে যাব। এরপর দুজন দুজনকে গুড বাই বলে চলে যায়। হাইতাং যখন বাসায় আসে, হঠাৎ করে পেছন থেকে কেউ ওর মাথায় খুব জোরে আঘাত করে। পরদিন সকালে ইজুন তো ওর বাসার সামনে ওয়েট করছিল ওর জন্য, একসাথে স্কুলে যাবে বলে। অনেকক্ষণ ওয়েট করার পর বাসায় ডাকার পরও কেউই কোনো সারা শব্দ করে না। এরপর যখন ও স্কুলে আসে, স্কুলেও ও হাইতাংকে দেখতে না পেয়ে অনেক বেশি অবাক হয়। অন্যদিকে আমরা হাইতাংকে দেখতে পাই, ওর বাবা তো ওকে বেঁধে নিচে ফেলে রেখেছে। ওর অবস্থা এখানে প্রচন্ড খারাপ ছিল। এদিকে ইজুন টিচারকে এসে জিজ্ঞেস করে, আজকে হাইতাং কেন স্কুলে আসেনি? জিন বলে, আসলে ও অসুস্থ, যার জন্য স্কুল থেকে ছুটি নিয়েছে। ওর বাবা সকালবেলা এসেছিল এটা বলার জন্য। যেটা শুনে ইজুন প্রচন্ড ভয় পেয়ে যায় আর বুঝতে পারে নিশ্চয়ই হাইতাং এর সাথে খারাপ কিছু হয়েছে। ও ছুটে তখন হাইতাং এর বাসা আসে। পুরো বাসা তন্ন তন্ন করে খোঁজার পরও হাইতাংকে ও কোথায় খুঁজে পাচ্ছিল না, যেটাতে ও আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর হাইতাং এর বাবা গ্যাম্বলিং ক্লাবেও কল করে, কিন্তু ওখানেও উনি ছিলেন না। ইজুন তখন পুলিশ স্টেশনে আসে কমপ্লেন করানোর জন্য। বলে, হয়তো ওকে মেন্টাল কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আগেরবার তো তুমিই বলেছিলে ওর কিছু সমস্যা ছিল। এদিকে আমরা দেখি হাইতাং এর বাবা তো আসলে ওকে মেন্টাল হসপিটালে নিয়ে আসে, ওকে পাগল বানিয়ে নিজে বাসাটি বিক্রি করে দেবে। কিন্তু তখনই আমরা দেখি ওখানে তো ইজুন চলে আসে। ও তো হাইতাং এর বাবার উপর প্রচন্ড রেগেছিল, ওনাকে ইচ্ছে মতো মারে। তখন হাইতাং এর বাবা চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, আমার মেয়ে তো পাগল, আমাকে কয়েকবার মারার চেষ্টা করেছে, আর এই ছেলেটি আমার মেয়েকে সম্মতি দিচ্ছে। এগুলো বলে তো ওখান থেকে পালিয়ে যায়। হাইতাং তো এখানে ইজুনকে দেখে স্বস্তি ফিরে পায় আর প্রচন্ড কান্না করতে থাকে। এরপর তো ও হাইতাংকে বাসায় নিয়ে আসে। হাইতাং বলে, ছোটবেলা থেকেই আমার বাবা মায়ের উপর প্রচন্ড টর্চার করতো। যদি কোনো লোকের সাথে কথা বলতো, সন্দেহ করে ক্যারেক্টারলেস বলে মিথ্যা অপবাদ দিয়ে অনেক মারতো। এরপর গ্যামলিং যখন শুরু করে, যতবারই গ্যামলিং এ হারতো ততবারই বাসায় এসে মাকে প্রচন্ড মারতো। আমার মা তো এসব সহ্য না করতে পেরে একদিন এখান থেকে পালিয়ে যায়। বাবা বলেছিল ওনার ফ্যাক্টরির ফান্ডের টাকাও সব চুরি করে নিয়ে গিয়েছে। এরপর তো আমার বাবা বাসার খরচের জন্য, আমার গ্র্যান্ডমার ট্রিটমেন্টের জন্য টাকা ঋণ নেয়। সবাইকে এটাই বলতো উনি আমাদের প্রতি খুবই কনসার্ন। আমার গ্র্যান্ডমার ট্রিটমেন্ট করে, আমার পড়াশোনার খরচ চালায়, আমাদের ভরণ পোষণ দেয়, কিন্তু এমনটা কিছুই না। সবসময় দেখে এসেছি উনি জুয়া খেলতো আর এভাবেই টাকাগুলো নষ্ট করতো। সবার সামনে নিজের ইমেজ এত ভালো বানিয়েছে যে সবাই এখন ওনার কথাই বিশ্বাস করে, ভাবে আসলেই উনি খুব ভালো একটা মানুষ। বাবা সবাইকে বলে এসেছে আমিই পাগল। আমার মা চলে যাতে, গ্র্যান্ডমার মৃত্যুতে আমি শোকে পুরো পাগল হয়ে গিয়েছি। যেটা শুনে ওর অনেক বেশি খারাপ লাগে। তখন ইজুন বলে, আমি ছোট থেকেই আমার বাবার ব্যাপারে কিছুই জানি না। 4 বছর বয়সে তো আমার মাও আমাকে ছেড়ে চলে যায়। এরপর তো আমাকে অরফানেজে দিয়ে দেওয়া হয়। অরফানেজের ইনচার্জ তো টিচার জিনের মা ছিল। উনি সবসময় এজন্যই চায় আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হই। আমি নিজেও চাইতাম ভালো মতো পড়াশোনা করতে, কিন্তু আমি এতিম হওয়াতে আমাকে সবাই অনেক বুলি করতো স্কুলে। আমি সহ্য করতে না পেরে ওদেরকে মারতাম, কিন্তু শেষে দোষ আমার ঘাড়ি পড়তো। হাওয়ের ব্যাপারেও বলে, ওর বাবা তো মার্ডারার ছিল। ওর বাবাকে যখন জেলে নেওয়া হয়, হাওয়ার ওর মাকে তো ওদের গ্রামের লোকেরা থাকতেই দেয়নি, যার কারণে বাধ্য হয়ে হাও এই কাজগুলো করছে। আর দঙের কথা বললে তো উনি আমার বড় ভাইয়ের মতো। নিজের কিছু নেই, তাও আমাকে ছোট থেকে বড় করে এসেছে। পড়াশোনায় ভালো ছিল না বলে ভালো চাকরিও পায়নি, যার কারণে বসের সাথে কাজ করা শুরু করে। হাইতাং তখন বুঝতে পারে ও নিজের লাককে যতটা খারাপ ভাবে, এর চেয়েও খারাপ লাকের মানুষ রয়েছে, যারা বাঁচার জন্য প্রতিনিয়ত সার্ভাইভ করে যাচ্ছে। তখন ইজুন বলে, আমি চাই তুমি সুন্দরভাবে নিজের জীবনটা লিড করো। তুমি যখন আমাকে খুঁজতে আমার বাসা আসো, জানো আমার অনেক বেশি খুশি লাগে। আমি বুঝতে পারি না এই খুশির মানে কি হয়। মনে হয় আমি একটা ফ্যামিলি পেয়েছি। আচ্ছা তুমি কি আমার ফ্যামিলি হবে? যেটা শুনে হাইতাং প্রচন্ড খুশি হয়ে বলে, হ্যাঁ আমি তোমার ফ্যামিলি হতে চাই। এরপর থেকে তো ওদের রিলেশনশিপটা খুব ভালো হয়ে যায়।
হাইতাং সবসময় ওকে পড়াশোনায় সাহায্য করে। দুজন একসাথে অনেকটা সময় কাটায়। একসাথে ওরা অনেক এনজয় করে, ঘোরাফেরা, পড়াশোনা, মজা মাস্তি, খাওয়া দাওয়া। ওদের দুজনের লাইফটা খুব সুন্দর হয়ে ওঠে। এভাবেই 23 সেপ্টেম্বর চলে আসে। ওরা তখন ওই লোকেশনে আসে যে লোকেশনের কথা ফিউচার থেকে নিয়ান বলেছিল এখানে একটি দুর্ঘটনা হবে। আর এখানে ওরা সত্যিই দেখতে পায় আজকে সুনামি হয়েছে, যেটাতে ওরা অনেক বেশি অবাক হয়ে যায়। তার মানে কি সত্যি সত্যি আমরা ফিউচারের সাথে কানেক্ট হতে পারছি? এরপর ওরা আবারও একটি চিঠি লিখে। আসলে 23 সেপ্টেম্বর সুনামি হয়েছিল। আর হ্যাঁ, আমি হং নামের কাউকেই চিনি না। তুমি যে শহরের থেকে লিখছো সে শহরও আমি চিনি না। আমি তো মাঝরাতে এখানে এই চিঠি পেয়েছি। আর এই মেল বক্সের আশেপাশে আমি বিড়ালও দেখি, যেটা অরেঞ্জ কালারের। 2026 সালে ওরা যখন এই চিঠিটি পায় তখন তো ওরা পুরো কনফার্ম হয়ে যায় আসলেই তো ওরা অতীতের সাথে কানেক্ট হয়েছে। শ্যাং তখন বলে তার মানে এই মেল বক্স দুটো টাইম লাইনকে একসাথে করছে। এমনও হতে পারে আমাদের ছাড়াও এ ব্যাপারে আরো কেউ জানে। এমনও হতে পারে শুধু দুটো মেল বক্স না, আরো এরকম মেল বক্সও থাকতে পারে। কিন্তু আমি তো কনফার্ম করতে চাই এ হাইতাংই কি আমার আসল মা। চ্যাং বলে আমি একটি চিঠি লিখতে চাই, এমন কিছু লিখবো যেটা আমার মা আর আমি শুধু নিজেই জানি। এরপর তো আমরা চ্যাংকে ওই মেল বক্সের সামনে দেখি যে নিজের হাতে করে একটি চিঠি নিয়ে এসেছিল। পরের সিনে ও যখন বাসায় যায় তখন তো নিয়ান বলে চলো আমরা পুশ হয়ে যাই, কারণ আমি পুলিশ থেকে জানতে পারলাম পুলিশ তো তোমার মাকে খুঁজে পেয়েছে। আমরা দেখি পুলিশ এক লেক থেকে এক মহিলার ডেড বডি উদ্ধার করে। ওনার বয়স 50 থেকে 60 বয়সের মধ্যে হবে। চ্যাং বডিটি ভেরিফাই করতে আসে, ওর সাথে তো নিয়ানও ছিল। ওরা দুজনই প্রচন্ড ভয় পেয়েছিল। চ্যাং তখন নিয়ানকে বলে পুলিশ আমাকে বলল আমার মায়ের প্যাসেঞ্জারের সিটে এক লোক বসা ছিল। আসলে ও তো নিয়ানের বাবাকেই সন্দেহ করছে। চ্যাং তখন পুলিশের কাছে যেতে নেয় ওর বাবার ব্যাপারে বলতে। নিয়ানোকে বোঝানোর চেষ্টা করে আমার বাবা এরকম না, আমার বাবা কখনোই কাউকে মারতে পারে না। কিন্তু কোনোভাবেই চ্যাং ওর কথা বিশ্বাস করছিল না। ও পুলিশের কাছে চলে যায়। নিয়ান তখন ওর ফ্রেন্ডকে কল করে বলে ওর বাবাকে খুঁজতে। আবারও সে মেল বক্সের কাছে যেতে, কিন্তু তখন ওকে পুলিশ নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। নিয়ানকে তখন পুলিশ বলে আসলে তোমার বাবা যে ছিল তার নাম হং ছিল। উনি 2004 সালেই জেলে মারা যায়। আর তুমি এত বছর ধরে যার সাথে রয়েছো সে তোমার বাবা না। অন্যদিকে আমরা দেখি নিয়ানের ফ্রেন্ড মিয়াও তো মেল বক্সের সামনে আসে আর সিকিউরিটি গার্ডকে বলে আশেপাশে নিয়ানের বাবার মিসিং এর পোস্টার লাগিয়ে দিতে। এরপর আমরা 1991 সালের সিন দেখি। হাইতাং যখন বাসা আসে তখন দেখতে পায় ওর বাসায় অনেক মানুষ। ও জিজ্ঞেস করে আপনারা কারা, আমার বাসায় কি করছেন? তখন ওই লোকগুলো বলে আসলে তোমার বাবা আমাদের থেকে টাকা ধার নিয়েছে এই বাসাটি বন্ধক রেখে। তোমার বাবা যে টাকা ধার নিয়েছিল সে টাকা দিতে পারেনি, তাহলে এখন থেকে এ বাসা আমাদের। হাইতাং তখন বলে এটা আমার বাবার বাসা না, এটা আমার বাসা। তাহলে উনি কিভাবে এই বাসা বন্ধক রাখতে পারে? কিন্তু লোকগুলো ওদের কোনো কথাই শোনে না। তখন ইজুন প্রচন্ড রেগে যায় আর একটি ছুরি ওদের সামনে ধরে বলে যে তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের সাথে গিয়ে কথা বলো। আর সত্যিই বলছি এই বাসাটি তো ওই শয়তান লোকের না। লোকগুলো তখন ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর হাইতাং ইজনকে বলে আমি এই বাসাটি আমার বাবাকে দিয়ে দেবো। আমি চাই না এই লোকগুলো বারবার এসে আমাকে বিরক্ত করুক আর আমার জন্য তোমার কি কোনো বিপদে পড়তে হোক। তুমি কতবার ওদের সামনে এ ছুরি ধরবে, এরপর তো ওরা তোমাকেই মারতে আসবে। ইজুন বলে কিন্তু তুমি কেন তোমার বাসা ওনাকে দেবে? হাইতাং বলে আমি চাই না আমার জন্য তোমার কিছু হোক, কারণ এই বাসার থেকে আমার জন্য তুমি বেশি ম্যাটার করো। এটা শুনে ইজুন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর আমরা দেখি হাইতাং ওর বাবার কাছে আসে আর বাসাটি ওর বাবার নামে লিখে দেয়, সব পেপারে সাইন করে দেয়। আসলে ও তো ওর বাবার থেকে মুক্তি চাচ্ছিল, ওর বাবা এত সহজে ওকে মুক্তি দিতে চাচ্ছিল না। কিন্তু হাইতাং বলে আমি চাই এই বাসাটি তুমি নিয়ে যাও আর কখনো আমার সাথে তুমি দেখা না করো। এরপর হাইতাং ওর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আর বই খাতা নিয়ে বাসা থেকে চলে আসে। ও তো ওই বাসা ছেড়ে অনেক বেশি খুশি ছিল। এখন মনে হচ্ছিল ও জীবনে আসল শান্তি খুঁজে পেয়েছে। ইজুন ওকে ওর বাসায় নিয়ে আসে আর এখন থেকে ওকে এখানেই থাকতে বলে। নিজের রুমে ও হাইতাংকে দিয়ে নিজে বাইরে চলে আসে। এরপর তো ও হাওয়ের কাছে আসে আর বলে মেয়েদের জামা কাপড় কোথায় পাওয়া যায়, কারণ হাইতাং তো নিজের সাথে করে কোনো জামা কাপড়ই আনেনি। পরদিন আমরা দেখি একটা ছোট বাচ্চা এসে মেল বক্সের সামনে একটি বিড়াল খুঁজছিল। ওই এর দোকানের মালিক এসে বাচ্চাটিকে মেল বক্স খুলে দেখায় এর মধ্যে কোনো বিড়াল নেই। আর মেল বক্সে যারা নিজেদের ফিউচার সেলফের জন্য লেটার লিখেছিল ওই লেটারগুলো নিয়ে নিজের দোকানে রেখে দেয়। আজকে স্কুলে তো শেন ইজুনকে বিরক্ত করতে থাকে। যেহেতু হাইতাং ইজুনকে বলেছিল ওর সাথে কোনো ঝামেলা না করতে, সেহেতু ইজুন ওর সাথে কোনো ঝামেলা করে না। স্কুল শেষে তো হাইতাং আর ইজুন মেল বক্স চেক করে ফিউচার থেকে কোনো লেটার এসেছে কিনা, কিন্তু কোনো লেটারই আসেনি।
পরের সিনে দেখি হাও আর ইজুন মিলে তো হাইতাং এর জন্য বেশ কিছু জামা কাপড় কিনে আনে। আর অন্যদিকে হাইতাং যে বইয়ের দোকানে কাজ করতো সেই দোকানে একটি পুরনো বেড ছিল যেটা ও বাসায় নিয়ে আসে। বাসায় এসে তো জামা কাপড় দেখে ও অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর তো জামাগুলো ট্রায়াল দিয়ে ইজুনকে দেখায়। ইজুন তো অনেক বেশি খুশি ছিল। ইজুন ভাবতে থাকে ফাইনালি আমি আমার পরিবার খুঁজে পেয়েছি। এরপর তো ওরা দুজন একসাথে বেশ এনজয় করে। ওদের লাইফটা ভালোই যাচ্ছিল। আর এদিকে দং এর পুল ক্লাবের কাজও সম্পন্ন হয়। একসাথে সবাই ওদের এই খুশি সেলিব্রেট করে। পরদিন ওরা অফিসিয়ালি আবারও এই ক্লাবটি ওপেন করবে। সবাই তো অনেক বেশি এক্সাইটেড ছিল। কিন্তু রাতে তো বস ওনার গুন্ডাদের নিয়ে আবারও ক্লাবে আসে আর বলে অফিসিয়ালি এই ক্লাব তো আমারই। অন্যদিকে হাইতাং যখন দোকানে ছিল তখন দোকানের মধ্যে একটি লেটার দেখতে পায় যেখানে 2026 সাল থেকে আসা একটি লেটার ছিল। লেটারটি দেখে ও প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর আমরা আবারও 2026-এর সিন দেখি। পুলিশ নিয়ানকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কবে থেকে ওনার সাথে থাকছো, কারণ 2001 সালে তোমার বাবা মানে তুমি যে হং এর কথা বলছো উনি জেলে গিয়েছে আর তোমার জন্মসাল তো 2002। নিয়ান বলে আমি তো জানতাম আমার বাবা ট্রাক চালাতো, আমার গ্র্যান্ডমাও আমাদের সাথে থাকতো, গ্র্যান্ডমাও আমার বাবাকে নিজের ছেলেই বলতো। তখন অন্য অফিসার এসে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট দেখায় যে ফিঙ্গারপ্রিন্টটি ইজুন নামের এক ক্রিমিনালের সাথে ম্যাচ করে। এরপর 1991 সালের সিন দেখি। আজকে তো হাইদাং আর ইজুন একসাথে ঘুরতে এসেছে। তখন দোকানে হাইদাং একটি শোবিজ দেখে ওর প্রচন্ড ভালো লাগে। ইজুন তো চাচ্ছিল ওর জন্য কিনতে, কিন্তু হাইদাংকে নিষেধ করে অযথা টাকা খরচ করো না। কিন্তু ইজুন তো এটা কিনতেই চাচ্ছিল। তখন হাইদাং বলে আচ্ছা তুমি আমার বার্থডেতে এটা গিফট করো। এরপর ওকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার বার্থডে কবে। ইজুন বলে আমার জন্মদিন আমি তো নিজেই জানি না, আমি অরফানেজে বড় হয়েছি আর আমি কখনো কাউকে জিজ্ঞেসও করিনি। হাইদাং তখন বলে চলো আজকে তোমার বার্থডে সেলিব্রেট করি। এরপর দুজন একসাথে কেক কাটে আর হাইদাং ইজুনকে বলে আমি তোমার প্রতিটা বার্থডেতেই এইভাবেই তোমার পাশে থাকতে চাই। কিন্তু আমরা কিছুদিন পরের সিন দেখি। ইজুনের হাতে রক্ত ভরা একটি ছুরি ছিল। ওর সামনে হাইদাং। ইজুন হাইদাংকে এখান থেকে চলে যেতে বলে, ও তোমাকে এখানে দেখার আগেই তুমি চলে যাও। হাইদাং বলে ওই লোকগুলো আমাদেরকে মারতে চেয়েছে, আমরা এখানে কিছুই করিনি, আমাদের কোনো দোষই নেই, আমরা সেলফ ডিফেন্স করেছি। এখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এর জন্য আমরা দুজনই দায়ী। কিন্তু তখন ইজুন তো ওখান থেকে ছুটে পুলিশ স্টেশনে এসে নিজের স্বীকারোক্তি দেয়। ওকে তখন পুলিশ অ্যারেস্ট করে নেয়। তখন ওখানে হাইতাং এসে বলে এখানে ওর কোনো দোষই নেই, আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য সেলফ ডিফেন্স করেছি। তখন ইজুন বলে না ও কিছুই করেনি, ও তো আমার সাথেও ছিল না, ও মিথ্যে বলছে। এরপর তো ইজুনের সাজা হয়ে যায়। হাইতাং তো প্রতিদিন ওর সাথে দেখা করতে আসতো, কিন্তু কোনোদিনও ইজুন ওর সাথে দেখা করতে চায় না। হাইতাং ওর জন্য অনেকগুলো চিঠি লেখে, কিন্তু এর উত্তর কখনো ইজুন দেয় না। প্রতিদিনই হাইতাং ওর জন্য পুলিশ স্টেশনে আসে, কিন্তু ও তো ওর সাথে দেখাই করে না। ইজুন তখন ওর জন্য একটি লেটার লেখে, আমি চাই না তুমি আর কখনো পুলিশ স্টেশনে আসো, আর এই সময়টাতে তোমার পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত। তুমি পড়াশোনা কমপ্লিট করো, তোমার লাইফটাকে খুব সুন্দরভাবে গোছাও। আমি চাই না তুমি আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো, আমার জন্য হলেও তুমি সুন্দরভাবে নিজের লাইফটা লিড করো। এরপর থেকে তো হাইতাং মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এরপর ভালো একটা কলেজে অ্যাডমিশনও নেয়। ও তো এই নিউজটা ইজুনকে দিতে চাচ্ছিল, কিন্তু ও পুলিশ স্টেশনে আসার পর জানতে পারে এই জেলের কয়েদিদেরকে অন্য জায়গায় শিফট করা হয়েছে। এভাবে কাউকে জানানো হবে না কয়েদিদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। সেটাতে হাইতাং অনেক বেশি ভেঙে পড়ে। ও বুঝতে পারছিল না ও ইজুনকে কোথায় খুঁজবে। এভাবেই 4 বছর কেটে যায়। 1995 সাল। এখন তো হাইতাং পুশ হয়েতে থাকে, আর পার্ট টাইম হিসেবে ও অরফানেজে ভলেন্টিয়ারের কাজ করে। এখানে কাজ করে ও ইজুনের কাছাকাছি নিজেকে অনুভব করে। কিছু মাস পর তো হাও ওর সাথে দেখা করতে আসে আর বলে ইজুন তো জেলের মধ্যে অসুস্থতায় মারা গিয়েছে, আর ওকে যেখানে কবর দেওয়া হয়েছে সেটার অ্যাড্রেস হাও ওকে দিয়ে যায়। হাইতাং কোনোভাবে মেনে নিতে পারছিল না ইজুন যে এই পৃথিবীতে নেই, ওকে ছেড়ে একেবারের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ওই অ্যাড্রেসও আসে। ইজুনের কবরের সামনে এসে তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ও আর বাঁচতেই চাচ্ছিল না, সমুদ্রের পানিতে নিজেকে তলিয়ে দিতে নেয়। কিন্তু তখনই ওর ইজুনের কথা মনে পড়ে, আমি চাই আমার জন্য হলেও তুমি ভালোভাবে বাঁচবে, তোমার সুন্দর ক্যারিয়ার তৈরি করবে। কিন্তু এখানে আমরা জানতে পারি ইজুন জেলের মধ্যেই ছিল। 2005 সালে তো ও জেল থেকে ছাড়া পায়। আসলে ইজুন চাচ্ছিল না ওর মতো একটা ছেলের জন্য হাইতাং অপেক্ষা করুক। জেল থেকে বের হয়ে ও হাও এর সাথে দেখা করতে আসে। আর এখানে আমরা এটাও জানতে পারি হাও আর ঝ্যানজু অনেক আগে বিয়ে করেছে, ওদের ফুটফুটে একটি ছেলেও রয়েছে। হাও আর ঝ্যানজু একসাথে খুব সুন্দরভাবে লাইফ লিড করছিল।
এরপর হাওয়ার ও যখন কথা বলছিল তখন আমরা ওদের কথার মাধ্যমে জানতে পারি হাওয়ার দংও জেলে গিয়েছিল। দং তো জেল থেকে বের হয়ে বোট কিনেছিল। হাওকে ওর সাথে যেতে বললে জানজো প্রেগন্যান্ট থাকা হাওয়ার দং এর সাথে যায় না। এরপর তো যাও ইজুনকে হাইতাং এর ফোন নাম্বার দেয় আর বলে ও তো তোর প্রতি জন্মদিনে তোর কবরের কাছে যায়। আমি চাই এখন তুই সবকিছু ক্লিয়ার কর। এখন তো তুই জেল থেকে বের হয়েছিস, একবার হলেও ওর সাথে কথা বলে দেখ। তখন ইজুন বলে এত বছরে সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে, ও এখন ভালো জায়গায় পড়াশোনা করে নিজের লাইফটাকে গোছাচ্ছে। আমি চাই না ও আমার মতো কাউকে নিয়ে সারা জীবন থাকুক। ও জীবনে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। এরপর আমরা দেখি ইজুন ওই অ্যাড্রেসে আসে আর এখানে কবরের সামনে ফ্রেশ ফ্লাওয়ার আর কেক দেখতে পায়। তখন গার্ড থেকে এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। গার্ড বলে প্রতি বছর একটা মেয়ে আসে আর এই কবরের সামনে ফুল আর কেক রেখে যায়। ও তখন অনেক বেশি ইমোশনাল হয়ে কেক খেতে থাকে আর ওর মনে পড়ে হাইতাংকে প্রমিস করেছিল ওর প্রতি জন্মদিনে ওর পাশে থাকবে। নিজেকে অনেক শক্ত করে আর অনেক সাহস নিয়ে ও হাইতাংকে কল করে, কিন্তু তখন ছোট একটা বাচ্চা কল ধরে। তখন অন্য পাশ থেকে ইজুন শুনতে পায় হাইতাং বাচ্চাটিকে জিজ্ঞেস করে কে কল করেছে। বাচ্চাটি হাইতাংকে মা বলে ডাকে, যেটা শুনে ইজুন অনেক বেশি অবাক হয়ে যায় আর সাথে সাথে কলটি কেটে দেয়। ও ভেবেছে হয়তো হাইতাং বিয়ে করে এখন ভালো আছে, ও চাচ্ছিল না হাইতাংকে ও কষ্ট দিতে, যার জন্য ও আর হাইতাংয়ের সাথে কথাও বলে না। এরপর তো ইজুন ওর জেলে থাকা এক বন্ধুর বাসায় আসে ওর মা আর মেয়ের সাথে দেখা করতে। আসলে জেলে থাকার সময় ওর হং নামের এক ছেলের সাথে পরিচয় হয়েছিল। ছেলেটি ওর খুব ভালো বন্ধু হয়ে ওঠে, কিন্তু ছেলেটি অসুস্থতার কারণে জেলের মধ্যেই মারা যায়। ও তখন বাসায় এসে হং এর বৃদ্ধ মা আর হং এর ছোট মেয়েটিকে দেখতে পায়। বাচ্চাটি ইজুনকে দেখে বাবা বাবা বলে ডাকতে থাকে, যার কারণে হং এর মা ও বাচ্চাটিকে বলে না এটা যে ওর আসল বাবা না। এখানে আসার পর ইজুন বুঝতে পারে হং এর মা প্রচন্ড অসুস্থ। যেহেতু এই বাচ্চাটি ওকে নিজের বাবা ভাবে, তখন ও সিদ্ধান্ত নেয় ও হং এর মা আর বাচ্চার খেয়াল রাখবে, কারণ ওর তো এই পৃথিবীতে আর কেউই নেই। কিছুদিন পরই হং এর মা প্রচন্ড অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে পড়ে। হং এর মা তখন ইজুনকে বলে আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো, তোমার এখনো সারা জীবন বাকি রয়েছে, তুমি তোমার ফ্যামিলির কাছে চলে যাও। ইজুন বলে আমার কোনো ভাষা নেই, আমার তো কোনো পরিবারও নেই, আমি আপনাকে নিজের মায়ের মতোই জানি, আপনি টেনশন নিয়ে না, আমি নিয়ানের খেয়াল রাখবো। কিছুদিন পরই হং এর মা মারা যায়, যেটাতে ইজুন অনেক বেশি কষ্ট পায়। তখন তো ও নিয়ানকে নিয়ে অন্য জায়গায় শিফট হয়ে যায় আর অনেক হার্ডওয়ার্ক করে, অনেক কষ্টের কাজ করে নিয়ানকে ভালোভাবে বড় করার জন্য। আর প্রতি বছরই পুশ হয়ে যায় নিজের কবরের সামনে, যেখানে হাইতাং আসে দূর থেকে এক নজর হাইতাংকে দেখবে বলে। ও যখনই পুশ হয়ে আসতো তখন এক প্রতিবেশীর কাছে নিয়ানকে রেখে যেত। ওই প্রতিবেশী তো ওকে পছন্দ করতো, কিন্তু ইজুন ওকে ডিরেক্ট বলে দেয় আমার কাছ থেকে তুমি কোনো এক্সপেকটেশন রেখো না, কারণ আমি এসবে ইন্টারেস্ট না। এভাবে বেশ কিছু বছর কেটে যায়, কিন্তু হাইতাং কখনো কোনো এক বছরও মিস করেনি ইজুনের কবরের সামনে আসা। প্রতি বছরই ওর জন্য ফুল কেক নিয়ে আসে আর কবরের সামনে অনেক কান্নাকাটি করে। দূর থেকে ইজুন এগুলো দেখে, কিন্তু ওর সামনে যাওয়ার সাহস পায় না। এভাবেই দুজনের বয়স বেড়ে যায় আর দূর থেকে ইজুন এগুলো দেখে অনেক বেশি ভেঙে পড়েছিল। ওর এখন অনেক গিল্টি ফিল হয়। ও ভাবতে থাকে ওই সময়টাতে যদি আমি বলে দিতাম তাহলে কত ভালো হতো। আমি তো ভেবেছিলাম ও হয়তো আমাকে ভুলে যাবে, কিন্তু ও এখনো আমাকে ভুলতে পারেনি। এরপর আমরা আবারও 2026 সালের সিন দেখতে পাই। চ্যাং তো ওর মায়ের বক্সে একটি চিঠি পায়, যেটা আসলে ইজুন জেল থেকে লিখেছিল। ওই চিঠিটি নিয়ে ও নিয়ানের কাছে আসে ওকে দেখানোর জন্য। চিঠিটি দেখে নিয়ানও অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে দেখি নিয়ানের ফ্রেন্ড মিয়াও তো এখনো ওই মেল বক্সের সামনেই বসেছিল। তখন সিকিউরিটি গার্ড বলে প্রচন্ড ঠান্ডা পড়ছে, তুমি চলে যাও। ওরা বক্সের সামনে আবারও বিড়ালটিকে দেখতে পায়। সাথে সাথে মেল বক্সটি খুলে ওখানে একটি চিঠি দেখতে পায়, যে চিঠিটি চ্যাং লিখেছিল আর এর রিপ্লাই হাইতাং দিয়েছে। আসলে চ্যাং এর মা সবসময় ওকে একটা কথা বলতো নিজের ছোটবেলার, এটাই তো চ্যাং নিজের লেটারের মধ্যে জিজ্ঞেস করেছিল আর এর উত্তর হাইতাংও দিয়েছে, যেটাতে চ্যাং অনেক বেশি অবাক হয়ে যায়। আসলেই কি ওর মা 1991 সাল থেকে ওর সাথে যোগাযোগ করছে? চ্যাং তখন সিদ্ধান্ত নেয় ওর মাকে আরেকটি লেটার লিখবে আর এই লেটারে লিখে ইজুন থেকে দূরে থাকার জন্য, কারণ যেভাবেই হোক ওর মাকেও প্রোটেক্ট করতে চাচ্ছে। ও চায় না ওর মা যে এভাবে মারা যাক। নিয়ান বলে আমার বাবা কখনোই তোমার মাকে হার্ট করবে না, কিন্তু চ্যাং ওর কোনো কথাই শুনছিল না। মাঝরাতে 12টার পরই ওই মেল বক্সে চিঠিটি রেখে দেয়। পরের সিনে আমরা চ্যাং আর নিয়ানকে পুলিশ স্টেশনে দেখি, যেখানে পুলিশ বলে তোমার বাবা যে ছিল হং, উনি আসলে খুব ভালো মানুষ ছিল। তোমার বাবার সাথে জেলে ইজুন নামের এক লোকের পরিচয় হয়। ও তো মার্ডার করার জন্য জেলে গিয়েছিল, কিন্তু জেলে সবার সাথে অনেক বেশি ভালো ছিল, যার কারণে ওকে আগে রিলিজ করে দেওয়া হয়। জেলে থাকার সময় তো তোমার বাবা আর ইজুন খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়।
কিন্তু তোমার বাবা অসুস্থতার ফলে জেলের মধ্যেই মারা যায়। এমনও তো হতে পারে তোমার বাবা মারা যাওয়ার আগে ইজনকে বলে গিয়েছিল তোমার আর তোমার গ্র্যান্ডমার খেয়াল রাখার জন্য। এই জন্যই হয়তো ও তোমার বাবা হয়ে তোমাকে বড় করেছে। আমিও রিপোর্ট নিয়েছি, ওই জেলে ও কারোর সাথে খারাপ ব্যবহার কখনোই করেনি। জ্যাং তখন অনেক বেশি অবাক হয়ে যায়, একটা লোক কিভাবে নিজের জীবন ছেড়ে অন্য আরেকটা মানুষের ফ্যামিলির জন্য এত কিছু করলো, আর ওই মানুষটা কিভাবে আমার মাকে হার্ট করতে পারবে। ও তখন অনেক বেশি কনফিউজ হয়ে পড়ে। এরপর আমরা জ্যাংকে দেখি ওই মেল বক্সের সামনে এসে বসেছিল। তখন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই লোকটা কেমন ছিল? গার্ড বলে, আমি কিছু মাস ধরে ওনাকে চিনতাম, প্রতিদিন এখানে আসতো। আমার মনে হয়েছে উনি খুব সহজ সরল আর খুব ভালো একটা মানুষ। এরপর তো জ্যাং ওর মায়ের ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে, পার্সোনাল ডিটেলস গুলো সব চেক করে। আর ও এটা দেখতে পায় ওর মা যে হাই স্কুলে থাকতে একবার ড্রপ আউট করেছিল। এটা তো ওই সময়টা ছিল যখন ইজুন ওর ক্রাইমের জন্য জেলে গিয়েছে। এজন্য ও ওই জায়গায় ছুটে যায় যেখানে ওর মা পড়াশোনা করেছে, যে শহরটাতে ওর মা ছোটবেলা থেকে বড় হয়েছে। ওর পিছু পিছু তো নিয়ান ওই শহরে চলে আসে। এরপর আমরা দেখি ওরা দুজন তো টিচার জিনের সাথে দেখা করতে আসে। আর চ্যাং তো ওর মায়ের 1 বছর ড্রপ আউটের ব্যাপারে জিজ্ঞেস করে উনি কেন ড্রপ আউট হয়েছিল। তখন জিন বলে, আসলে ইজুন জেলে যাওয়ার পর হাইতাং অনেক বেশি ভেঙে পড়েছিল, ও নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে পারছিল না। তখন নিয়ান জিজ্ঞেস করে, আচ্ছা যে ক্রাইমের জন্য উনি জেলে গিয়েছিল, এই ক্রাইমের সাথে কি কোনোভাবে হাইতাং ইনভলভ ছিল? জিন বলে, আমি তো অনেক কিছুই শুনেছি, কেউ কেউ বলেছে ইজুন তো হাইতাং এর জন্যই মার্ডার করেছিল আর হাইতাং এর জন্য নিজের উপর সব ব্লেম নিয়েছে, কিন্তু এটা আমি 100% শিওর ইজুন কখনোই হাইতাংকে হার্ট করতে পারে না। চ্যাং বলে, আপনি এত সিউরিটি দিয়ে কিভাবে বলতে পারছেন? জিন বলে, কারণ ওরা দুজনই আমার স্টুডেন্ট ছিল, আর ইজুন তো জেলে যাওয়ার পর আমাকে চিঠিও লিখেছিল। ও চিঠিতে আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল আমি যাতে হাইতাংকে সাহায্য করি, ওর পড়াশোনা যাতে গ্যাপ না পড়ে, ওর এক্সামে যাতে কোনো সমস্যা না হয়। এরপর তো ওরা জিজ্ঞেস করে, আচ্ছা কাকে মার্ডার করা হয়েছিল? টিচার জিন বলে, আসলে আমি নামটা তো ঠিক মনে করতে পারছি না। এরপর ওরা জিজ্ঞেস করে, আচ্ছা ওনারা কি আর কারোর সাথে ক্লোজ ছিল? তখন টিচার জিন বলে, হ্যাঁ, হাও নামের ইজুনের এক ফ্রেন্ড ছিল, কিছু বছর আগেও আমার সাথে দেখা হয়েছিল, কিন্তু কয়েক বছর কেটে গেল আমার সাথে দেখা হয়নি, ও তো পুশ ওয়েতেই থাকতো। ওরা তখন ওনার ফোন নাম্বার চাইলে জিন বলে, আচ্ছা আমি বাসায় গিয়ে চেক করে দেখবো, যদি পেয়ে যাই তোমাদেরকে দেবো। অন্যদিকে আমরা 1991 সালের সিন দেখি, যেখানে হাইতাং আর ইজুন ওই লেটারটি খুঁজে পায়। ওই লেটারে তো চ্যাং লিখেছিল, আমি শ্যাং চ্যাং, আমার মায়ের নাম হাইতাং, ভবিষ্যতে তোমার সাথে খুব খারাপ কিছু হবে, তোমার তো উচিত ইজুন নামে লোকটার থেকে দূরে থাকা। যেটা দেখে ইজুন অনেক বেশি অবাক হয়ে যায় আর খুব রেগেও যায়। তোমার ছেলে কিন্তু স্যার নেম শ্যাং কেন? আমি তো একটাই শ্যাংকে চিনি, ওই স্কুলের বদমাস, তোমার সাথে তো ওর কোনো কানেকশন নেই, তাহলে এটা কিভাবে সম্ভব? তখন হাইতাংও অনেক বেশি কনফিউজ হয়ে যায় আর বলে, আমি আমার মায়ের কাছ থেকে যে কথাটি সবসময় শুনেছি, ওই কথাটি ও চিঠিতে লিখে পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই ও আমাকে খুব ভালো করে চেনে, কারণ এই কথাটা আমি আর আমার মা ছাড়া কেউই জানে না, তাহলে ও কিভাবে জানলো? যেহেতু ও ওই কথাটি জানতে পেরেছে, তাহলে ও কোনোভাবেই মিথ্যে বলছে না, নিশ্চয়ই ও ভবিষ্যৎ থেকে বলছে। যেটাতে ওরা দুজনই খুবই কনফিউজ হয়ে যায়, ওরা দুজন তো এগুলো সলভই করতে পারছিল না। পরদিন তো অনেক বেশি বৃষ্টি হয়, ওদের ছাদে ছিদ্র ছিল, যার কারণে ওদের পুরো বাসায় পানি ভরে যায়। ইজুনের মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ ও চায় না ওর জন্য হাইতাং এর লাইফে কোনো ক্ষতি হোক। তখন হাইতাং বলে, প্লিজ তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি জানি তুমি কখনো আমার খারাপ চাইবে না। তখন হাইতাং বলে, আমি ওকে আবারও একটি চিঠি লিখবো। তখন ইজুন বলে, যদি আমার জন্য তোমার কখনো বিপদ হয়, তাহলে প্লিজ তুমি আমার কাছ থেকে চলে যেও, আমি যদি জীবিত থাকি তাহলে অবশ্যই তোমাকে খুঁজতে যাব। তখন হাইতাং বলে, না, আমি কখনোই তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার খারাপ সময় বিপদেও সব সময় তোমার সাথেই থাকবো। এরপর ওরা বাসার জন্য কিছু জিনিসপত্র কিনতে আসে, তখন তো বইয়ের দোকানের সামনে তো ওরা মেল বক্সটি দেখতে পায় না, যেটাতে ওরা অনেক বেশি শকড হয়ে যায়। দোকানের মালিককে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করে, মালিক বলে, হয়তো এত ঝড় এত বৃষ্টিতে কোথাও উড়ে চলে গিয়েছে। ওরা আশেপাশের সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু মেল বক্সটি ওরা কোথাও খুঁজে পায় না। এই মেল বক্স ছাড়া তো ওরা ভবিষ্যতে চিঠিও লিখতে পারবে না, যেটাতে ওরা দুজনে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি দং তো হাও ঝ্যানজু আর ইজুনকে বলে কিছুদিনের জন্য এখানে যাতে না আসে, কারণ পুল ক্লাবের উপর তো বসের নজর পড়েছে। দং চাচ্ছে না কোনোভাবে যাতে ঝ্যানজু, ঝাও আর ইজুনের কোনো ক্ষতি হোক। পরদিন তো ইয়াং যখন ওর গুন্ডাদের সাথে পুল ক্লাবে আসে, তখন তো দরজায় তালা দেখতে পায়, কেউই এখানে ছিল না। ঝ্যানজু তো ওর দাদির সাথে একটি বইয়ের দোকানে কাজ করে, আর ওর সাথে ঝাও কাজ করে। এখানে আমরা এটাও জানতে পারি ঝাও আর ঝ্যানজু এখন রিলেশনশিপে রয়েছে। একদিন ঝ্যানজু যখন একা বাসায় ফিরতে নেয়, তখন জিয়াং এর কিছু গুন্ডারা তো ওকে টিজ করতে থাকে আর ওকে ধমকি দিয়ে বলে, যদি তোমার বয়ফ্রেন্ড আর বাকিরা আমাদের কথা না মানে, তাহলে কিন্তু তোমার সাথে পরবর্তীতে আরো খারাপ কিছু হবে। অন্যদিকে
হাইতাং যখন কাজ করছিল দোকানে, এখানে এসে তো জিয়াং আর ওর গুন্ডারা গুন্ডাগিরি শুরু করে দেয়। হাইতাং চাচ্ছিল পুলিশ স্টেশনে কল করতে, কিন্তু দোকানের মালিক তো প্রচন্ড ভয় পেয়ে ওদের কিছু টাকা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। ওরা চলে যাওয়ার পর তো দোকানের মালিক হাইতাংকে বলে, আমার বাসায় সন্তান, আমার ওয়াইফ রয়েছে, আমি চাই না আমার দোকানের কোনো ক্ষতি হোক, আর ওকে এই মাসের স্যালারি দিয়ে কাল থেকে জবে যাতে না আসে এটা বলে দেয়। রাতে ইজুন যখন বাসায় আসে তখন হাইতাং ইজুনকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের পুল ক্লাবের কি হয়েছে? ও একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন কি হয়েছে? হাইতাং বলে, আজকে তো আমাদের দোকানে জিয়াং আর গুন্ডারা এসেছিল, ও আমাকে বলেছে ও প্রতিদিন এখানে এসে আমাকে বিরক্ত করবে। যেটা শুনে ইজুন প্রচন্ড রেগে জিয়াংকে মারতে যেতে নেয়। তখন হাইতাং ওকে থামায়, আমি চাই না তুমি রেগে কিছু করো। অন্যদিকে দং যখন ওনার পুল ক্লাবে আসে তখন পেছন থেকে জিয়াং বলে, ফাইনালি তোমাকে আমরা পেলাম। দং তখন বলে, বসকে বলে দিও আমি এই ক্লাব বন্ধ করে দেব, আমি এখন থেকে কোনো প্রবলেম চাই না, এখন থেকে যাতে সবকিছু এখানেই থামানো হয়। তখন জিয়াং ওকে থ্রেট দিতে থাকে। টিচার জিনের কথাও বলে। দং বলে, ওর গায়ে হাত লাগালে তোমাদের সে হাত আমি ভেঙে ফেলবো। জিয়াং বলে, আরে আরে আমি তো মজা করছিলাম, আমরা তো ফ্রেন্ড, তুমি রেগে কেন যাচ্ছ? দূর থেকে জিন তো ওদেরকে একসাথে ভাবে দেখে ভেবে নেয় দং হয়তো আবারও ওদের সাথে কাজ করা শুরু করেছে। পরের সিনে দেখি দং, ইজুন আর হাও বসে ডিসকাস করছিল কিভাবে এই প্রবলেম সলভ করবে ওরা, কারণ এখন তো ওই গুন্ডাগুলো সবাই ওরা যাকে ভালোবাসে তাদেরকেই থ্রেট দিচ্ছে। এরপর আমরা 2026 সালের সিন দেখি। এই এরিয়ার কিছু জায়গায় ডিমোলিশ করা হবে। তখন কিছু লোক আসে আর গার্ডকে বলে এই মেল বক্সটি এখান থেকে সরাবে ওরা। এটা গার্ড জানার সাথে সাথেই নিয়ানকে কল করে জানিয়ে দেয়। তখন ও রিকোয়েস্ট করতে থাকে, যেভাবে হোক কিছুদিনের জন্য ওদেরকে থামাও প্লিজ, তুমি যদি না পারো তাহলে মিয়াও এর সাহায্য নাও। পরের সিনে আমরা দেখি হাও তো চ্যাং আর নিয়ানের সাথে দেখা করতে আসে আর বলে এটা কোনোভাবেই সম্ভব না, ইজুন হাইতাংকে মারবে, কারণ হাইতাং তো এটা জানে ইজুন জেলের মধ্যেই মারা গিয়েছে। আমি যখন ইজুনের সাথে দেখা করতে গিয়েছিলাম ইজুন আমাকে বলেছিল আমি যাতে হাইতাংকে গিয়ে বলি ইজুন মারা গিয়েছে। আসলে ইজুন চাচ্ছিল না ওর জন্য হাইতাং অপেক্ষা করুক, ওর সুন্দর জীবন ও যাতে ইজুনের জন্য নষ্ট করুক, এজন্যই ও নিজের মৃত্যুর কথা হাইতাংকে বলেছিল। তখন চ্যাং জিজ্ঞেস করে, আচ্ছা ওদের ক্লোজ কি আর কেউ ছিল, কোনো ফ্রেন্ড রিলেটিভ? হাও বলে, ইজুনের ছোটবেলার ফ্রেন্ড আমি ছিলাম, ওর আর তেমন কোনো ক্লোজই ছিল না কেউ। আর হ্যাঁ, হাইতাং এর তো বাবা ছিল, ওই শয়তানের নামও মুখে নিতে ইচ্ছে করে না। যদি ইজুন হাইতাং এর লাইফে না আসতো তাহলে ওই শয়তান তো হাইতাংকে কবেই মেরে ফেলতো। তখন তো হাও ওদেরকে পুরনো সবকিছু বলা শুরু করে। বস আর ওর গুন্ডারা তো ওদেরকে সব সময় থ্রেট দিত আর ওদেরকে বিরক্ত করতো। একদিন তো জ্যানজুর দাদির দোকানে এসে ওরা হাঙ্গামা সৃষ্টি করে, যেখানে জ্যানজু আর ওর দাদিকে হ্যারেস করে সবার সামনে, কিন্তু কেউই কিছু বলে না। তখন বুক স্টোরের ওনারের দেখে অনেক বেশি খারাপ লাগে। উনি তখন ওদেরকে থামতে বলে, এই বৃদ্ধ লোক আর ছোট মেয়েটিকে তোমরা কেন মারছো? কিন্তু তখন আমরা দেখি ওই গুন্ডাগুলো ওনাকে প্রচন্ড মারতে থাকে, এমনকি ওনার দোকানে গিয়ে ভাঙচুর করে। এগুলো যখন হাইতাং জানতে পারে তখন তো অনেক বেশি কান্না করতে থাকে। ওই বুক স্টোর ওনারকে বারবার সরি বলে, সবকিছু আমার জন্য হয়েছে। তখন ওনার বলে, না তোমার জন্য কিছুই হয়নি, আসলে আমরা খুব খারাপ একটা জায়গায় থাকি, আমার তো এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই, কিন্তু তোমার এখনো সারা জীবন বাকি রয়েছে, প্লিজ তুমি এই শহর থেকে চলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করো। ইজুন আর হাও যখন এগুলো জানতে পারে তখন তো ওরা দুজন প্রচন্ড রেগে যায়। ওরা চাচ্ছিল ওই গুন্ডাগুলোর উপর অ্যাটাক করতে, কিন্তু দং ওদেরকে থামায়, যদি তোমরা এমন কিছু করো তাহলে তোমাদের সারা জীবন, তোমাদের পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কাউকে মেরে ফেলাটা মুখের কথা না, যদি তোমরা ওদের কিছু করো তাহলে তোমাদের পার্টনারের খেয়াল কে রাখবে? এরপর আমরা দেখি দং তো বসের সাথে দেখা করতে আসে আর বলে, আমি চাই তুমি তোমার এগুলো করা বন্ধ করো, তোমার কত টাকা লাগবে আমি তোমাকে টাকা দেব, তাও এগুলো করা বন্ধ করো। তখন বস বলে, না আমার একটি কাজ করতে হবে, যদি এই কাজটি করতে পারো তাহলে আমি আর তোমাদের কাউকে বিরক্ত করব না। ও যখন চলে যেতে নেয় তখন জিয়াং ওর কাছ থেকে একটি লাইটার চায়, তখন তো দং ওকে লাইটারটি দিয়ে চলে যায়। তখন আমরা দেখি জিয়াং তো ওই লাইটারটি নিজের হাত না লাগিয়ে একটি প্যাকেটের মধ্যে ভরে নেয়। আসলে ওরা বড় কিছু প্ল্যান করছে দংকে ফাঁসানোর জন্য। পরের সিনে দং এসে তো ইজুন আর হাওকে এসে বলে, বস আমাকে কাজ দিয়েছে, এটা করলে নাকি আমাদের আর কোনো বিরক্তই করবে না, কিছু প্লেটস ডেলিভার করতে হবে, কিন্তু ওই ব্যাটার উপর আমার একদমই ভরসা নেই, আর ওই প্লেটের মধ্যে করে কি ডেলিভারি করাবে সেটা তো আমরা জানিও না। দং বলে, এখন আর কোনো উপায় নেই, ও তো টাকাও নিতে চাচ্ছে না, এটা ছাড়া আমরা আর কিছুই করতে পারবো না। পরের সিনে দেখি দং জিনের সাথে দেখা করে আর ওর টাকা ফেরত দিয়ে বলে, তুমি আমার জন্য অপেক্ষা করো না। জিন বলে, কেন কি হয়েছে, তুমি কি আবার ওই কাজ শুরু করেছো? তখন দং বলে, না আমি কাজ ছেড়ে দিয়েছি, আমি চাই না আমার জন্য তুমি আর কখনো ওয়েট করো, কিন্তু আমি এটা ভেবে অনেক খুশি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি চাই না আমার জন্য তুমি আর অপেক্ষা করো, তুমি যেরকম দং চাও সে দং কখনোই হবে না। অন্যদিকে ইজুনকে আপসেট দেখে হাইতাং জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ইজুন বলে, আমার তো ভয় হচ্ছে, যদি আমার সাথে খারাপ কিছু হয়ে যায়।
তোমাকে প্রোটেক্ট করবে কে? আমার খারাপ লাগ যদি তোমারও দুর্ভাগ্য ডেকে আনে। তখন হাইতাং বলে, এটা নিয়ে আমার ভয় হয় না, আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। পরের সিনে দেখি ইজুন, হাও আর দং তো একটি গাড়ি নিয়ে বের হয়। গাড়ির মধ্যে কিছু জিনিসপত্র ছিল। ওদের যাওয়ার সময় তো হাও দেখতে পায়। যেহেতু বৃষ্টি হচ্ছিল, হাইতাং ছাতা নিয়ে বের হয়। তখন ওর সাথে স্যানসুর দেখা হয়ে যায়। তখন হাও বলে, ওরা কিছু মালামাল ডেলিভার করতে যাবে, কিন্তু আমি জানতে পারলাম আজকে তো কোনো জাহাজই আসবে না। আমার ভয় হচ্ছে যদি ওদের সাথে খারাপ কিছু হয়ে যায়। আমি তো ওদেরকে ফ্যাক্টরির মধ্যে যেতে দেখেছিলাম। এদিকে আমরা দেখি ওরা তিনজন তো ফ্যাক্টরিতে এসে পৌঁছে যায়। দং তো গাড়ি চেক করছিল, আর এদিকে হাও আর ইজুন তো ওই বক্সের সামনে ছিল যেটা ওদেরকে ডেলিভার করতে বলেছে। বক্সটা খুবই বড় ছিল, ওদের একটু সন্দেহ লাগছিল, আর ভেতর থেকে কিছু সাউন্ড শুনতে পায়। ওরা তখন ওই বক্সটি ওপেন করে আর দেখতে পায় উপরে কিছু ইট রাখা। একটা লোক খুব আহত অবস্থা ছিল, ওর হাত পা মুখ সবই বাঁধা। ইজুন দেখতে পায় এটা তো শ্যাং, ওর ক্লাসমেট। ও তখন প্রচন্ড শকড হয়ে যায় আর ওর মুখের টেপটি খুলে দেয় আর জিজ্ঞেস করে, তোমার সাথে এগুলো কিভাবে হলো? তখন শ্যাং বলে, আসলে কিছু গুন্ডা আমাকে আমার বাসা থেকে তুলে এনে প্রচন্ড মেরেছে। এরপর দং এসে এগুলো দেখে অনেক বেশি শকড হয়ে যায়। তোমাদেরকে কে বলেছে এই বক্সটি খুলতে? এটা এখন খুবই সিরিয়াস হয়ে গিয়েছে। আমরা তিনজন ওকে এখানে নিয়ে এসেছি, আর পুলিশকে আমরা ইনভলভ করতে পারবো না, কারণ শ্যাং আমাদের ফেস দেখেছে। আর এটা যদি বস জানতে পারে তাহলে তো আমাদের তিনজনকে ছাড়বে না। তখন ইজুন বলে, আসলে ও আমার ক্লাসমেট, আমি যদি ওকে বুঝিয়ে সবকিছু বলি তাহলে ও আমার কথা শুনবে। অন্যদিকে বস তো জানতে পারে শেং এর বাবা পুলিশ স্টেশনে রিপোর্ট করতে গিয়েছে। এদিকে ওরা শেংকে বুঝিয়ে শেংকে এখান থেকে হসপিটালে নিয়ে যেতে নেয়, কিন্তু তখনই ওখানে বসের গুন্ডারা চলে আসে। গুন্ডাগুলো তখন ওদেরকে এখানে বেঁধে ফেলে, আর বস তো দঙের উপর প্রচন্ড রেগে যায়। তোমার সাহস কি করে হয় এরকমটা করার? এখন তো এখান থেকে বেঁচে কেউই ফিরতে পারবে না। তখন দং তো ওনাকে রিকোয়েস্ট করতে থাকে, তুমি যেটা বলবে আমি সেটাই করব, যদি ওই ছেলেকে মারতে বলো আমি তাও করব, কিন্তু প্লিজ হাও আর ইজুনকে এখান থেকে যেতে দাও। ইজুন বলে, প্লিজ তুমি এরকমটা করো না। তখন তো ওই বস রেগে হাও এর পায়ে ছুরি দিয়ে আঘাত করে আর বলে, তুমি আর হাও চলে যাও, আর এখানে ইজুনকে রেখে যাও, কারণ ও একটু বেশি কথা বলে। তখন ইজুন রিকোয়েস্ট করতে থাকে হাওকে নিয়ে যেতে দং এখান থেকে চলে যায়, কারণ ওর পায়ে খুব বাজেভাবে আঘাত করা হয়েছে। কিন্তু হাও তো কান্না করতে থাকে, চিৎকার করতে থাকে, ও ইজুনকে ছাড়া কোথাও যাবে না। তখন তো বুঝতে পারে এই শয়তানের থেকে বাঁচা এতটা সহজ না। ও হাও এর জীবনটা রিস্কে ফেলতে চায় না, যার কারণে ও হাওকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখি এই ফ্যাক্টরির মধ্যে ওই গুন্ডাগুলো আগুন লাগিয়ে দেয় আর ইজুন আর শ্যাংকে ইচ্ছা মতো মারতে থাকে। ইজুনের মুখে তো একটি ব্লেড রাখা ছিল, ও শ্যাংকে ব্লেডটি দেয় ওর হাতের দড়ি খোলার জন্য, কিন্তু শ্যাং ব্লেডটি ধরতে পারে না, যার কারণে নিচে পড়ে যায়। একটু পরে আমরা দেখি ওখানে হাইতাং চলে আসে। ও তো ইজুনকে বাঁচানোর জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ও নিজের জীবন রিস্কে রেখে ইজুনের হাতের দড়িটি কেটে দেয়। ও বারবার এখান থেকে হাইতাংকে চলে যেতে বলে, কিন্তু হাইতাং ওকে এভাবে রেখে কোথাও যায় না। অন্যদিকে আমরা দেখি ওই গুন্ডাগুলো তো দং এর লাইটারটি এখানে ফেলে যায়, যাতে করে পুলিশ এসে দংকে সন্দেহ করে এখানে আগুন দংই লাগিয়েছে। কিন্তু তখনই ওই গুন্ডাগুলো শেং, হাইতাং আর ইজুনকে বাইরে বের হতে দেখে। তখন তো ওরা ওদের পিছু নিতে থাকে। দং আর হাও যখন ইজুন আর শ্যাংকে বাইরে বের হতে দেখে আর গুন্ডাগুলোকে দেখতে পায় ওদেরকে ফলো করছে, তখন দং আর হাও মিলে তো বস আর গুন্ডাদের উপর অ্যাটাক করে। আর তখনই ওখানে পুলিশ চলে আসে। তখন আমরা 2026 সালের সিন দেখি। হাও তো ওদেরকে বলে, আমাকে আর দংকে তো শেং এর কিডন্যাপিং এর কেসে অ্যারেস্ট করা হয় আর বসকে ট্যাপ করার জন্য। আর হাইতাং কিভাবে ইজুনকে বাঁচানোর জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, আর ইজুনও হাইতাংকে অনেক বেশি ভালোবাসতো। ওরা দুজন দুজনের ফ্যামিলি ছিল। 1991 সালের সিন দেখি, যেখানে হাইতাং পুলিশ স্টেশনে ছিল। ও তো ইজুনের বাইরে আসার অপেক্ষা করছিল। ও পুলিশ অফিসারকে বলে ইজুন কিছুই করেনি, ও তো শেনকে বাঁচিয়েছে। অন্যদিকে শেন ওর বাবাকে ব্লেম করতে থাকে, সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার এই দুশ্মনী আর তোমার টাকা না দেওয়ার কারণেই আমার জন্য এরকম হয়েছে। তখন শেং এর মাও ওনাকে ব্লেম করতে থাকে। শেং তো ওর বাবা মার সাথে ওখান থেকে যেতে নিয়েছিল। হাইতাং ওকে ডেকে ডেকে বলে, প্লিজ তুমি সত্যিটা বলো, ইজুন তোমাকে বাঁচিয়েছে, তোমাকে কিডন্যাপ করেনি, প্লিজ বলো। শ্যাং তখন পুলিশকে এসে সবকিছু খুলে বলে, আসলে ইজুন আমাকে কিডন্যাপ করেনি, উল্টো আমাকে বাঁচিয়েছে, ওর জন্যই আমি এখন সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু ইজুনকে ওখান থেকে বের করা হয় না। হাইতাং তো ওখানেই বসেছিল। তখন পুলিশ ওকে বলে হসপিটালে গিয়ে ওর হাতের ট্রিটমেন্ট করাতে, কিন্তু ও তো কোথাও যায় না। তখনই ওখানে টিচার জিন আসে আর বলে, ইজুনের কিছুই হবে না, আমার সাথে তুমি হসপিটালে চলো। হাইতাং তো প্রতিনিয়ত ইজুনের জন্য ওয়েট করতে থাকে, ও জেল থেকে কবে বের হবে। তখন ওর ছোটবেলার কথা মনে পড়ে। ওর মা যখন বাবার অত্যাচারে বাসা থেকে পালিয়ে গিয়েছিল, পুরো এলাকা ছড়িয়ে গিয়েছিল, ওর মা অন্য এক লোকের সাথে পালিয়ে গিয়েছে। সবাই তো ওর মাকে অনেক বাজে বাজে কথা বলতো, আর ওর বাবা এই সুযোগে নিয়েছিল সবার সামনে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করে, আর যত রাগ ছিল সব হাইতাং এর উপরই ঝাড়তো।
ফাইনালি ইজুন তো জেল থেকে ছাড়া পায়। ইজুনকে দেখে তো হাইতাং অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ইজুন যখন ওর হাতে পোড়া দাগ দেখতে পায় তখন ওর অনেক বেশি খারাপ লাগে। আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, আমাকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা হয়েছে। এরপর ওরা দুজন আবারও বাসায় ফিরে আসে আর নতুন করে সবকিছু শুরু করার ডিসিশন নেয়। টং আর হাও এখনো জেলে। জিন তো ওদের জন্য লয়ার হায়ার করেছে, ওদের কিছুদিন জেলেই রাখা হবে। ওদের হাত থেকে তো পুল ক্লাবটিও হাতছাড়া হয়ে যায়। একদিন শ্যাং ওর সাথে দেখা করতে আসে। আমার মা তো তোমার জন্য স্কুলে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তুমি জেলে ছিলে যার কারণে স্কুল কর্তৃপক্ষ তোমাকে নিতে চাচ্ছে না। তখন ইজন বলে, আমি তো পড়াশোনার কথা চিন্তা করছি না, আমি হাইতাং এর পড়াশোনার জন্য জব খুঁজছি। শ্যাং তখন ওকে ওর বাবার নাইট ক্লাবে কাজ করতে বলে। তখন ইজুন বলে, না, আমি ভালো উপায়ে টাকা ইনকাম করতে চাই। শ্যাং বলে, তাহলে হাইতাংকে ভালো একটি কলেজে পাঠানোর ব্যবস্থা করবো আমি। আমার মা তো আমাকে পাঠানোর ব্যবস্থা করছে, কিন্তু আমি তো পরীক্ষা দিয়ে টিকতে পারবো না। হাইতাং নিশ্চয়ই চান্স পাবে। এরপর তো এটা এসে ও হাইতাংকে জানায়। হাইতাং তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ইজুন বলে, এখন থেকে তুমি ভালো মতো পড়াশোনা করবে আর টাকা ইনকাম আমি করব, তুমি শুধু পড়াশোনায় মনোযোগ দাও, আমি তোমাকে ঘুরতেও নিয়ে যাব। আচ্ছা, তোমার কিরকম জায়গা পছন্দ? তখন হাইতাং বলে, যেখানে অনেক স্নো থাকবে। এরপর থেকে ইজুন কাজ শুরু করে দেয়। ও তো অনেক হার্ডওয়ার্ক করে। ওখান থেকে ইজুন কুকিজের 2টি বক্স কিনে এনেছিল। তখন হাইতাং বলে, এই কুকিজ গুলো শেষ হলে আমরা এটাকে নিজেদের পার্সোনাল বক্স হিসেবে ইউজ করব। একটা তুমি রাখবে আর একটা আমি। একদিন যখন ইজুন কিছু মালামাল ফেলতে আসে তখন ডাস্টবিনের কাছে ওই অরেঞ্জ ক্যাটটিকে দেখতে পায় আর এক ব্যাগের মধ্যে তো ওই মেল বক্সটি দেখতে পায়। তখন তো ওই মেল বক্সটি ও বাসায় নিয়ে আসে, যেটার অবস্থা খুবই খারাপ ছিল আর খুবই পুরনো। এরপর তো ওটা ঠিক করে ও বুক স্টোরের সামনে মেল বক্সটি রেখে দেয়। একদিন হাইতাং যখন বাসায় ফিরতে না ইজুন তো ওকে নিতে যাচ্ছিল, কিন্তু তখনই ওর সাথে শ্যাংকে কথা বলতে দেখে, যেটাতে ও একটু জেলাস হয়। হাইতাংও তখন বুঝতে পারে আর বলে, আরে শ্যাং আমাকে না, আমার ফ্রেন্ড মানুকে পছন্দ করে, ও তো মানুর কথাই জিজ্ঞেস করছিল। যেটা শুনে ইজুন একটু স্বস্তি পায়। এরপর ওরা দুজন বসে আবারও একটি লেটার লেখে। হাইতাং তো চ্যাং এর উদ্দেশ্যে লেখে, আসলে ইজুনকে তুমি যেরকম ভাবছো ও সেরকম না, ও অনেক ভালো, ও আমাকে প্রচন্ড ভালোবাসে, আমাকে প্রোটেক্ট করছে। তখন ইজুন চ্যাং এর কাছ থেকে ওর বাবার পুরো নাম জিজ্ঞেস করে আর এটাও জিজ্ঞেস করে, তোমার বাবা কি তোমার মাকে হ্যাপি রাখছে, তোমার মাকে ভালোবাসে, প্লিজ আমাকে এটা জানিও। পরের দিন তো চ্যাং এর বাবা আসে ওদের সাথে দেখা করতে আর ইজুনকে বেশ কিছু টাকা দেয় ওনার ছেলের জীবন বাঁচানোর জন্য, কিন্তু ইজুন টাকাগুলো নিতে নিষেধ করে দেয়। তখন তো লোকটি হাইতাংকে বলে, আমি তোমার মাকে চিনতাম, আমরা খুব ভালো ফ্রেন্ডও ছিলাম। চ্যাং এর বাবা বলে, একবার তো আমার ফ্যাক্টরি থেকে একটা ওয়ার্কার টাকা চুরি করতে নিয়েছিল, তখন তোমার মাই লোকটিকে থামিয়েছিল। হাইতাং বলে, এরপর তো আমার মাই টাকা চুরি করেছিল, তাই না? লোকটা বলে, অসম্ভব, তোর মা মোটেও এরকম ছিল না, উনি আমাকে সাহায্য করেছিল, সাহায্যের বদলে উনি আমার থেকে কিছুই নেয়নি। আমি তোমার মাকে কিছু স্ন্যাক্স কিনে দিয়েছিলাম। তোমার মা একবার আমার কাছে সাহায্যের জন্য এসেছিল, বোটের 2টি টিকিট চেয়েছিল, আমি তো তোমার মায়ের জন্য 2টি টিকিটও রেখেছিলাম, কিন্তু তোমার মা আর ওখানে আসেনি। আমি ওই দিন এক করতে আমাদের বাসায় গিয়েছিলাম, যাওয়ার পর আমি জানতে পেরেছি তোমার বাবা একটা জুয়াবাজ ছিল আর ওই দিন তো তোমার বাবা অনেক জুয়াও হেরেছিল। একবার তোমার মা আমাকে সাহায্য করেছিল আর এখন তোমরা আমার ছেলের জীবন বাঁচিয়েছো। যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমাকে বলো, আমি সব সময় তোমাদের সাহায্যের জন্য প্রস্তুত থাকবো। হাইতাং এর তখন ছোটবেলার কথা মনে পড়ে। ওর মা তো লুকিয়ে ওর হাতে একটি বোটের টিকিট দিয়েছিল, ওকে পোর্ট স্টেশনে যেতে বলেছিল, কিন্তু ওই দিন তো ও 10 মিনিট লেট করে গিয়েছিল। ওখানে গিয়ে ওর মাকে দেখতে পায়নি। ও অনেকক্ষণ ধরে মায়ের জন্য অপেক্ষা করেছিল। ও তো ভেবেছিল হয়তো ওর মা ওকে রেখেই চলে গিয়েছে, কিন্তু এখন ওর মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ঘাবলা রয়েছে। অন্যদিকে আমরা 2026 সালের সিন দেখি। চ্যাং আর নিয়ান জানতে পারে খুব শীঘ্রই মেল বক্সটি ডেমলিশ করা হবে। তখন সিকিউরিটি গার্ডকে ওরা কল করে বলে, আমরা ওখানে পৌঁছানোর জন্য বের হচ্ছি। একটু পরে নিয়ানের কাছে পুলিশের কল আসে, তোমার বাবাকে আমরা খুঁজে পেয়েছি, তোমার বাবাকে এক কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে। ওই লোকটি তো অনেকক্ষণ ধরে ওখানে বসেছিল, ওনাকে খুব অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিয়া তো অনেক বেশি আশা নিয়ে এসেছে, ফাইনালি ওর বাবাকে খুঁজে পেয়েছে। কিন্তু ওরা যখন হসপিটালের রুমে আসে তখন দেখতে পায় এখানে তোর বাবা ছিল না। অন্যদিকে আমরা ইজুনকে দেখতে পাই, মানে বৃদ্ধ ইজুন কবরস্থানের সামনেই বসেছিল আর আস্তে আস্তে ওনার চোখ বন্ধ হয়ে যায়। তখন ওনার সামনে হাইতাংকে আসতে দেখে। হাইতাং এসে তো নিজের সাথে করে ওনাকেও এটারনালে নিয়ে যায়। একসাথে ওরা অনেক বেশি হ্যাপি ছিল, কত বছর পর দেখা হয়েছে। একটু পরই আমরা দেখি ওখানে নিয়ান আর চ্যাং এখানে আসে, কিন্তু এখানে আসার পর তো নিয়ান ওর বাবাকে মৃত অবস্থায় দেখতে পায়। নিয়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। এগুলো দেখে চ্যাংয়েরও প্রচন্ড খারাপ লাগে। এরপর আমরা দেখি চ্যাং আর নিয়ান তো দুজনের বাবা মার কবর একসাথেই রাখে, যাতে করে এটারনালে ওনারা দুজন একসাথে থাকতে পারে।
এরপর আমরা 1991 সালের একটি সিন দেখতে পাই। হাইতাং এর বাবা এক হোটেলে বসে খাচ্ছিল, তখন একটি নিউজ দেখতে পায় ওনার এলাকায় বড় একটি রিসোর্ট হবে। এটা দেখে তো উনি অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তো এই খবরটি নিয়ে লি নামের এক লোকের কাছে আসে আর লিকে বলে ওর জন্য কিছু কাজ করতে। পরে সিনে ইজন যখন কাজ করছিল তখন তো দূর থেকে এখানে ও হাইতাং এর বাবাকে দেখতে পায় যে স্কুটি নিয়ে কোথাও যাচ্ছে। সাথে সাথে ইজুন এসে হাইতাংকে এ ব্যাপারে জানিয়ে দেয়, তুমি সাবধানে থেকো, আমি তোমার বাবাকে এই শহরে দেখেছি। অন্যদিকে আমরা 2026 সালের সিন দেখি। গার্ড তো মেল বক্সে ওই লেটারটি পায়। এরপর দেখতে পাই পুলিশ তো পানির মধ্যে একটা লোকের ডেড বডি পায়। তখন পুলিশ তো চ্যাংকে পুলিশ স্টেশনে ডাকে আর একটি ছবি দেখিয়ে বলে, এটা কি তোমার মায়ের বাবার ছবি, মানে তোমার গ্র্যান্ডপা। আসলে এই লোকটির মৃত্যু ওই দিনই হয়েছে যেদিন তোমার মায়ের। আর পুলিশ তো ওকে এটাও জানায় 1991 সালে হাইতাং ওর বাবার মিসিং রিপোর্ট লিখিয়েছিল, কিন্তু পুলিশ ওনাকে কোথাও খুঁজে পায়নি। তখন চ্যাং বলে, আমি 1991 সালের কেসের ফাইলগুলো দেখতে চাচ্ছি। তখন আমরা 2026 সালের একটি সিন দেখতে পাই, মানে কিছুদিন আগের। হাইতাং যখন ইজনের কবরের কাছে যেতে নিয়েছিল, রাস্তায় ওর বৃদ্ধ বাবাকে দেখতে পায় যে ময়লা পরিষ্কার করছে। তখন তো হাইতাং ওনাকে নিজের গাড়িতে উঠিয়ে নেয় আর ওর মায়ের মৃত্যুর কথা জিজ্ঞেস করে। হাইতাং তো জানতো ওর মাকে ওর বাবাই মেরেছে। উনি বলে, হ্যাঁ আমি তোমার মাকে মেরেছি, যেদিন তোমার মা আমাকে ছেড়ে অন্য লোকের সাথে পালাতে গিয়েছিল। তখন হাইতাং বলে, আমার মা আমাকে নিয়ে যেতে চাচ্ছিল, কোনো লোকের সাথে না। কিন্তু এই শয়তান লোকটার তো এখনো কোনো গিল্টি ফিল হচ্ছিল না, না কোনো রিগ্রেট। হাইতাং বলে, আমি তোমাকে পুলিশে দেবো। সেটা শুনে উনি আরো বেশি খুশি হয়ে যায়। আমার ইনকাম করতে অনেক কষ্ট হয়, যেহেতু আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। জেলে গেলে তো আমি ফ্রিতে খাবার পাবো, থাকার জায়গা পাবো, সেটা আমার জন্য স্বর্গ হবে। তখন হাইতাং খুব রেগে গাড়ি খুব জোরে চালাতে থাকে। এরপর আমরা 1991 সালের সিন দেখতে পাই। ও আর শ্যাং যখন কোচিং শেষ করে ফিরতে নেয়, রাস্তায় হাইতাং ওর বাবাকে দেখে ওর বাবাকে ফলো করতে থাকে। প্রেজেন্টে 2026 সালে দেখি চ্যাং ডিসিশন নেয় ও অতীত চেঞ্জ করবে। হয়তো অতীত চেঞ্জ করতে গেলে ও নিজে আর এই পৃথিবীতে এক্সিস্ট করবে না, কিন্তু এতে ওর কিছুই যায় আসে না। নিয়ান বলে, প্লিজ তুমি নিজেকে স্যাক্রিফাইস করো না। চ্যাং বলে, আমি কেন করব না, এই মেল বক্সটি আমাদেরকে একটি সুযোগ দিচ্ছে। ওরা দুজন অনেক বেশি কষ্ট করেছে লাইফে। তখন নিয়ান বলে, না আমরা অন্য কোনো উপায় খুঁজে নেব, প্লিজ তুমি এমনটা করো না। কিন্তু চ্যাং ওর কোনো কথাই শুনতে চায় না। নিয়ান তখন ওর পাসপোর্ট নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখি গার্ড আর মিয়াও তো ফ্যাক্টরির সামনে ছিল। ওরা তখন দেখতে পায় ডেমোলিশ করার জন্য লোকেরা চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে এই মেল বক্সটি সরানো হবে। তখনই গার্ডের কাছে চ্যাং এর টেক্সট আসে, বড় একটি মেসেজ লিখে আর বলে, একটা চিঠিতে করে এগুলো লিখে মেল বক্সে রেখে দিতে, কারণ আমি তো ঠিক সময়ে পৌঁছতে পারবো না। কিন্তু সমস্যা হলো ওদের কাছে কোনো কলম ছিল না। মিয়াও এর কাছে তো আইব্রো পেন্সিল ছিল, আর আইব্রো পেন্সিলটি ও আটকে দেয় লেটারটি লিখতে। কিন্তু ওরা যখন চিঠিটি লেখে, চিঠিটির মধ্যে পানি পড়ে পুরো চিঠিটি নষ্ট হয়ে যায়, আর কোনো কাগজও ছিল না, ছোট্ট একটি কাগজ ছিল। তখন মিয়াওকে বলে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখে দিতে। অন্যদিকে আমরা দেখি ইজুন তো ওই মেল বক্সের সামনে আসে। হাইতাং বলেছিল ওরা দুজন একসাথে বক্সটি খুলবে, যেহেতু হাইতাং আসছে না তখন ইজু বক্সটি খুলে, কিন্তু কোনো লেটার ছিল না। তখন লক করে আবারও চলে যায়। 2026 সালে গার্ড যখন মেল বক্সের কাছে যেতে নেয়, ওখানে তো ডেমোলিশ করার লোকেরা ছিল, গার্ডকে কোনোভাবে ওখানে যেতে দিচ্ছিল না। তখন মিয়াও তো সিকিউরিটি গার্ডের হাত থেকে লেটারটি নিয়ে দৌড়ে মেল বক্সে রেখে দেয়। গার্ড আর মিয়াও তো কাজটি করে ওদের দুজনের কাছে মেসেজ দেয়। এখানে চ্যাং আর নিয়ান দুজনই অনেক বেশি ইমোশনাল ছিল। নিয়ান ভাবতে থাকে, কাল কি আমি চ্যাংকে দেখবো। আরে প্রথম নিজের সম্পর্কে বলে, আমি একজন ডেন্টিস্ট, আমার 27 বছর বয়স। আমি তো সুইট অনেক বেশি পছন্দ করি। আমি ছোটবেলায় খুবই মোটা ছিলাম, কেউই আমার সাথে তেমন কথা বলতো না, কিন্তু আমি দূর থেকে মানুষকে খুব সুন্দরভাবে অবজার্ভ করতাম। আমি ছোটবেলা থেকেই গল্প পড়তে অনেক বেশি পছন্দ করতাম। এখানে চ্যাং অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ অতীত যেহেতু চেঞ্জ হবে, সেহেতু ও তো এখানে আর এক্সিস্টই করবে না। দুজনই তখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। নিয়ান বলে, নিশ্চয়ই আমাদের দুজনের আবারও দেখা হবে। এরপর আমরা দেখি চ্যাং তো হাইতাং এর কবরের সামনে আসে, আর এখানে ওর পুরনো সব স্মৃতি মনে করে ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ইজুন যখন যেতে নেয় তখন ওর সামনে ও অরেঞ্জ ক্যাটটিকে দেখে বুঝতে পারে হয়তো লেটার এসেছে, এজন্য ইউটার্ন নিয়ে মেল বক্সের কাছে আসে। ছোট একটি নোট দেখতে পায়, যেটাতে লেখা ছিল 13 নভেম্বরে কারো মার্ডার না করতে, আর সি সাইডেও যাতে না যায়। একটু পরই ওর কাছে শ্যাং আসে। শ্যাং ওকে বলে, হাইতাং তো এক স্কুটি আলার পিছু নিয়েছে, আমি ওকে থামানোর চেষ্টা করেছি কিন্তু থামাতে পারিনি। ইজুন তখন ওকে আজকের ডেট জিজ্ঞেস করে। শ্যাং বলে, আজকে 13ই নভেম্বর। ইজুন তখন ওকে বলে, প্লিজ পুলিশে কল করো, আর ও নিজেও বের হয় হাইতাংকে খোঁজার জন্য। এদিকে আমরা হাইতাংকে সি সাইডে দেখতে পাই। ও নিজের মায়ের হেয়ার ক্লিপ নিচে দেখতে পায়, যেটা দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তখন ওর বাবাকে দেখতে বোটে করে ওর বাবা কিছু উঠিয়ে নিয়ে যাচ্ছে,
আসলে এখানে আমরা এটা জানতে পারি হাইতাং এর বাবা তো হাইতাং এর মাকে মেরে ওনার লাশ এখানে লুকিয়ে রেখেছিল। আর এত বছর পর যদি এখানে রিকনস্ট্রাকশনের কাজ শুরু হয় তাহলে তো উনি ধরা পড়ে যাবে, এজন্য এই বডিটি এখান থেকে সরানোর চেষ্টা করছিল। ওর বাবা যখন ওকে এখানে দেখতে পায় তখন ওর সাথে লি নামের একটি লোক ছিল। লিকে বলে একে ওঠে ওঠানোর জন্য। তখনই ওখানে ইজুন চলে আসে আর ওদের সাথে ইজুনের খুব ফাইট হয়। ওরা তো ইজুনকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। ইজুন তখন ছুরিটি হাত থেকে নিয়ে নেয় আর লিকে ছুরি দিয়ে আঘাত করতে নেয়, কিন্তু তখনই ওর ওই নোটের কথা মনে পড়ে 13 নভেম্বর যাতে কারো মার্ডার না করে, না হলে তোমাদের পুরো ভবিষ্যৎই নষ্ট হয়ে যাবে, তুমি আর হাইতাং পুরোপুরি আলাদা হয়ে যাবে। ও তখন লিকে কিছুই করে না। লি তো ওকে মারতে নেয়, কিন্তু ঠিক সময়ে তখন সেং পুলিশ নিয়ে আসে। হাইতাং আর ইজুন দুজনকে সুস্থ দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তো হাইতাং এর বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। এরপর আমরা 2026 সালের সিন দেখতে পাই। নিয়ানের যখন ঘুম ভাঙে ওর সামনে তো ও অরেঞ্জ ক্যাটটিকে দেখতে পায়। ও কন্ট্যাক্টে যখন নিজের বাবার নাম্বার চেক করতে নেয় ওখানে কোনো নাম্বারই ছিল না। ও তো প্রচন্ড ভয় পেয়ে চ্যাং এর নাম্বারটি চেক করে, কিন্তু তখন তো নিজের ফোনে চ্যাং এর নাম্বারটি দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর বুঝতে পারে চ্যাং 2026 সালে এক্সিস্ট করছে। তার মানে চ্যাং হাইতাং এর বায়োলজিক্যাল ছেলে ছিল না। এরপর ওরা ওই মেল বক্সটি আবারও দেখতে পায়, যেখান থেকে ওরা ফাইনালি আরেকটি লেটার পায়। হাইতাং আর ইজুন তো নিয়ান আর চ্যাং এর উদ্দেশ্যে লেটারটি লিখেছে 13 নভেম্বর আমরা কাউকেই মারিনি। আর এখন তো ঠিক মতো হাইতাং ওর পড়াশোনা কন্টিনিউ করছে। আমরা ওই শহরটি ছেড়ে দিচ্ছি। হয়তো তোমাদের দুজনের সাথে আমাদের কখনো দেখা হয়নি, নাও হতে পারে, কিন্তু তোমরা দুজন আমাদের পুরো পরিবারের মতো হয়ে গিয়েছো। আশা করছি হয়তো একদিন আমাদের নিশ্চয়ই দেখা হবে। আর এখানেই এর ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, বাই।